হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলেই? আমার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা এবং আমার স্ক্রিনটা ঠিকভাবে ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা? এবং আপনারা সকলেই কেমন আছেন এটা একটু মেসেজে বলবেন। আমার স্ক্রিনটা ঠিকভাবে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা এবং আমার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা? এবং আপনারা সকলেই কেমন আছেন এটা একটু মেসেজে বলবেন। আমার স্ক্রিনটা ঠিকভাবে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা এবং আমার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা? এবং আপনারা সকলেই কেমন আছেন এটা একটু মেসেজে বলবেন। তো আজকে আমাদের ফ্রি কোর্স অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন ব্যাচ নাম্বার ৭৩ এর হচ্ছে ১৬ নং ক্লাস অনুষ্ঠিত হইছে। তো আজকের ক্লাসটা কিন্তু একেবারে অনেক ইম্পোর্টেন্ট। শুধু আজকের ক্লাস নয়, আমি বিগত আরো ৩ টা থেকে ৪ টা ক্লাস আগ থেকে আমি বলতেছি যে এখন থেকে প্রত্যেকটা ক্লাসই কিন্তু অনেক ইম্পোর্টেন্ট। কাজেই অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসটা করার চেষ্টা করতে হবে এবং সেটা বোঝারও চেষ্টা করতে হবে। কারণ এই যে বিগত ১৫ টা আপনি ক্লাস করলেন, যদি পরবর্তী ক্লাসগুলো ঠিকভাবে মনোযোগ সহকারে না করেন এবং হোমওয়ার্ক যদি কমপ্লিট না করেন, এই ১৫ টা ক্লাস করে কিন্তু কোনো লাভ হবে না। কাজেই অবশ্যই আমরা অ্যাডভান্স পর্যায়ে ক্লাসগুলোতে কিন্তু চলে আসছি। কাজেই মনোযোগী হতে হবে এবং মনোযোগ সহকারে ক্লাসটা করতে হবে। এটা আমাদের 73 ব্যাচ, যেখানে প্রায় টোটাল ২৪০ জন স্টুডেন্ট আমরা এখানে আছি। পাশাপাশি অবশ্যই যারা আমি দেখি রেগুলার প্রায় ১৬০ থেকে ৭০ জন স্টুডেন্ট রেগুলার ক্লাস করে। তো অবশ্যই যারা এই কোর্সের লাস্ট জার্নি পর্যন্ত টিকে থাকবে, তারাই কিন্তু এই কোর্সের ফিডব্যাকটা পাবে। অর্থাৎ এখান থেকে তারা ভালো কিছু করবে। অবশ্যই এইটা আমাদের ৭৩ টা ব্যাচ। আমাদের ফ্রি কোর্সের টোটাল স্টুডেন্টই হচ্ছে ৭৪ টা ব্যাচ মিলে টোটাল ফ্রি কোর্সের স্টুডেন্ট প্রায় ১৫ থেকে ১৬,০০০ স্টুডেন্ট। কাজেই অবশ্যই এই স্টুডেন্টগুলো এমনিতেই আসেনি, আকাশ থেকে পড়েনি। অবশ্যই এই ফ্রি কোর্স থেকে মানুষ ভালো কিছু করে, এখান থেকে ভালো কিছু শিখে এবং তার স্কিলটা ডেভেলপ করে। এইজন্যই কিন্তু এত পরিমাণ স্টুডেন্ট হয় আমাদের আল্লাহর রহমতে প্রত্যেকটা ব্যাচে। কাজেই অবশ্যই মনোযোগী হতে হবে। জি, আলহামদুলিল্লাহ আমি আছি আপনাদের দয়ায় অনেক ভালো। তো আজকে মূলত আমাদের ফ্রি কোর্স অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন ব্যাচ নাম্বার ৭৩ এর হচ্ছে ১৬ নং ক্লাস অনুষ্ঠিত হইছে। এই ১৬ নং ক্লাস শুরু করার আগে বিগত ক্লাসে আমি যে পর্যন্ত আপনাদেরকে হোমওয়ার্ক দিছি, অর্থাৎ কিভাবে আমরা ক্যানভা প্রিমিয়াম ভার্সনের মাধ্যমে আমরা কিভাবে ব্লগারের যে অফিসিয়াল লোগো সাইজ আছে ১১৫০ × ৩০০ পিএক্স, এই সাইজ দিয়ে আমরা কিভাবে একটা লোগো ডিজাইন করব এবং সেইটা লেআউটের মাধ্যমে ব্লগ লোগো অপশনে গিয়ে আমরা কিভাবে পরিবর্তন করব লোগোটা, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছিলাম। একই সঙ্গে পিন্টারেস্টের পিন, অর্থাৎ পিন্টারেস্টের পিন কিভাবে ক্রিয়েট করতে হয়, অর্থাৎ কিভাবে আমরা ডিজাইন করব, এই বিষয়টা শিখছি। আমি আপনাদেরকে বলছি যে পিন্টারেস্ট হাই রেজলিউশন ভালো কোয়ালিটির পিন্টারেস্ট পিন কিন্তু সাজেস্ট করে। তো পিন্টারেস্টের অফিসিয়াল পিনের সাইজ হচ্ছে ১০০০ × ১৫০০ পিএক্স। এই সাইজ অনুযায়ী আমি আপনাদেরকে ১ থেকে ২ টা পিন ডিজাইন করতে বলছি। পাশাপাশি HTML এর মাধ্যমে আমরা কিভাবে আমাদের ওয়েবসাইটে ক্লেম করব, এই বিষয়টাও আমি আপনাদেরকে বিগত ক্লাসে শিখাইছি। তো বিগত ১৫ নং ক্লাসে যে পর্যন্ত হোমওয়ার্কগুলো দিছি, আপনারা কি সকলেই হোমওয়ার্কগুলো কমপ্লিট করছেন? বিগত ১৫ নং ক্লাসে যে পর্যন্ত হোমওয়ার্কগুলো দেওয়া হইছে, আপনারা কি সকলে হোমওয়ার্কগুলো কমপ্লিট করছেন? যারা প্রপারলি হোমওয়ার্কগুলো কমপ্লিট করছেন তারা তো অবশ্যই মেসেজে বলবেন। যারা হোমওয়ার্কগুলো কমপ্লিট করেননি তারাও মেসেজে বলবেন। আমি দেখতে চাচ্ছি কতজন প্রপারলি হোমওয়ার্কগুলো কমপ্লিট করছেন এবং কতজন করেননি। আর অবশ্যই যারা ক্লাস মিস করবে তারা কিন্তু ওই পর্যন্তই থাকবে। কারণ কোনো ধরনের কোনো ভিডিও রেকর্ড কিন্তু আমি দিব না, সেটা বলে দিছি আপনাদেরকে। কারণ আমি চাই যারা ভালো কিছু করতে চায় তারা রাত জেগে জেগে কষ্ট করেই যেন তারা ভালো কিছু করে। কারণ কষ্টের ফল সবসময় মিষ্টি হয়। তবে অবশ্যই কষ্টটা আপনাকে সেই পরিমাণ করতে হবে। তাহলেই কিন্তু আপনি একটা মিষ্টি ফল খেতে পারবেন। কাজেই মনোযোগী হতে হবে এবং মনোযোগ সহকারে হোমওয়ার্কগুলো কমপ্লিট করতে হবে। ওকে, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কেউ বলেনি যে স্যার আমি হোমওয়ার্কগুলো কমপ্লিট করিনি। যারা প্রপারলি হোমওয়ার্কগুলো কমপ্লিট করছে আপনাদেরকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। ২-১ জন হয়তোবা আছে যারা এখনো হোমওয়ার্ক গুলো কমপ্লিট করেনি। এটা প্রত্যেকটা ব্যাচে থাকবে। 100% কেউ হোমওয়ার্ক কমপ্লিট করবে না। এটা আমি তো অবশ্যই একজন কমপ্লিট করলে ২ জন কমপ্লিট করবে না বা ২ জন কমপ্লিট করলে ১ জন কমপ্লিট করবে না। প্রতিটা ব্যাচেই তাই। তো অবশ্যই যারা হোমওয়ার্ক গুলো এখনো কমপ্লিট করেনি, তাদের উদ্দেশ্যে বলার আমার কোনো কিছুই নাই। আমি এতটুকুই আপনাদেরকে বলব যে বাকিরা হোমওয়ার্ক কমপ্লিট করতে পারলে আপনি কেন পারলেন না? তাহলে ইনকাম বাকিরাও করতে পারবে, আপনি করতে পারবেন না। এটা একদম সহজ বিষয় এবং সহজ একদম ক্লিয়ার বিষয়। কাজেই যারা এখনো হোমওয়ার্ক গুলো কমপ্লিট করেননি অবশ্যই হোমওয়ার্ক গুলো কমপ্লিট করে নিবেন। এখানে ২-৪ জন স্টুডেন্ট হয়তোবা সর্বোচ্চ আছে এতগুলো স্টুডেন্টের মধ্যে যারা এখনো হোমওয়ার্ক গুলো কমপ্লিট করেনি। তবে অবশ্যই 99.9% স্টুডেন্ট আমি দেখতে পাচ্ছি যে প্রপারলি সকলেই হোমওয়ার্ক গুলো কমপ্লিট করছে। তো যাই হোক, আমি Pinterest এ পিন ডিজাইন করতে বলছিলাম। তো আপনারা কে কয়টা করে পিন ডিজাইন করছেন? সকলে একটু মেসেজে বলুন তো।
কে কয়টা করে পিন ডিজাইন করছেন সকলে একটু মেসেজে বলবেন। ওকে, একটা, তিনটা, চারটা, দুইটা, একটা, তারপর হচ্ছে তিনটা, ওকে, দুইটা, জি একটু সকলে মেসেজে বলুন। পাঁচটা, ভেরি গুড আপনাকে। আচ্ছা, তিনটা তৈরি করছে, পাঁচটা তৈরি করছে একজন, আচ্ছা, তারপর দুইটা তৈরি করছে। যাক, আলহামদুলিল্লাহ, সকলে একটা না একটা হইলেও পিন তৈরি করছে। তো যারা একটা হইলেও পিন তৈরি করছে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অবশ্যই মনোযোগী হতে হবে, মনোযোগ সহকারে ক্লাসটা করে বাসায় সেগুলো হোমওয়ার্কগুলো প্র্যাকটিস করতে হবে। তাহলেই কিন্তু আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন। এই কোর্সের লাস্ট জার্নি পর্যন্ত যে টিকে থাকবে সেই এখান থেকে ভালো কিছু করতে পারবে, আদারওয়াইজ কোনোভাবেই সম্ভব নয়। প্রতিটা ক্লাস শুরু করার আগে 10 থেকে 15 মিনিট আমি এই একই কথাগুলোই বলি যে মনোযোগ সহকারে ক্লাসগুলো করুন, হোমওয়ার্কগুলো কমপ্লিট করুন। এগুলো কার ভালোর জন্য বলি? আমার ভালোর জন্য নাকি আপনাদের ভালোর জন্য? অবশ্যই আপনাদের ভালোর জন্যই কিন্তু সেটা বলা হয়। কাজেই অবশ্যই মনোযোগী হতে হবে। সবথেকে বড় কথা, আপনি যে কাজটা করবেন সে কাজটাকে মন থেকে ভালোবাসতে হবে। যদি আপনি মন থেকে সেটা ভালোই না বাসতে পারেন, তাহলে পৃথিবীর পুরা ৭৫০ কোটি জনসংখ্যাও যদি আপনাকে এসে বুঝায়, তারপরেও আপনি সেটা বুঝবেন না। কারণ আপনি সেটা মন থেকেই ভালোবাসেন না। কাজেই অবশ্যই এই ব্যাচে টোটাল ২৪০ জন স্টুডেন্ট, তার মধ্যে ১৫০-৬০ জন স্টুডেন্ট রেগুলার ক্লাস করে এবং আমি আশা করি এই ১৫০-৬০ জন স্টুডেন্টই ভালো কিছু করবে। আর যারা ক্লাসেই ঠিকভাবে করে না তারা ভালো কিছু করবে? তো বিষয়টা কিন্তু এইটা। তো কাজেই অবশ্যই মনোযোগী হতে হবে। এখন আমরা অ্যাডভান্স পর্যায়ে ক্লাসগুলোতে চলে আসছি। ওকে, তো যাই হোক, যারা হোমওয়ার্ক গুলো কমপ্লিট করছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে মূলত আমাদের ফ্রি কোর্স অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন ব্যাচ নাম্বার ৭৩ এর হচ্ছে ১৬ নং ক্লাস অনুষ্ঠিত হইছে। এই ১৬ নং ক্লাসে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিভাবে Pinterest এ পিন আমরা পোস্ট করব, অর্থাৎ পিন কিভাবে আমরা পোস্ট করব। ৭টা থেকে ৮টা স্টেপ মেইনটেইন করে Pinterest এ একটা পিন পোস্ট করতে পারবেন বা পোস্ট করা হয়। পাশাপাশি আমরা আরো যে বিষয়টা জানবো যে Pinterest এ আমরা আসলে প্রচুর পরিমাণে ট্রাফিক পাবো কিনা এবং Pinterest থেকে আমাদের ইপিসি বা আর্নিংটা আমাদের কিভাবে হবে, ওয়েবসাইটে ট্রাফিক কিভাবে যাবে, কিভাবে আমরা সেটা এক কম্বো মার্কেট প্লেসে দেখতে পারবো এবং অবশ্যই ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে মেথড নিয়েও আমরা কথা বলবো। কাজেই আজকের ক্লাসটা একটু লং হবে এবং অনেক গুরুত্বপূর্ণ বিষয় থাকবে। কাজেই মনোযোগ সহকারে ক্লাসটা করার এবং বোঝার চেষ্টা করবেন। আর একটা কথা সেটা হচ্ছে এখানে আমি দেখতে পাচ্ছি অনেকে হ্যান্ড রাইজ করছে। তো হ্যান্ড রাইজ করা যাবে না। হ্যান্ড রাইজ কখন করে? যখন কেউ কোনো কথা বলতে চায় বা কোনো কোয়েশ্চেন করতে চায়, তখনই কিন্তু হ্যান্ড রাইজ করে। তো আপনারা যারা হ্যান্ড রাইজ করতেছেন এই বিষয়টা অন্তত আপনাদেরকে বুঝতে হবে যে বাকিদের যেন অসুবিধা না হয়। যদি আপনি হ্যান্ড রাইজ করে রাখেন তাহলে কি হবে? বাকিদের অসুবিধা হবে। তো আমরা কি এখানে একজন আরেকজনের অসুবিধা করার জন্য আসছি? সকলে আমরা ভালো কিছু করতে চাই। এইজন্যই তো আসছি, তাই না? তো হ্যান্ড রাইজ কখন করতে হয়? যখন যে স্যার আমি কথা বলব, এইজন্য আমি হাত তুললাম বা আমি হ্যান্ড রাইজ করলাম। ঠিক আছে? এইটাকে হ্যান্ড রাইজ বলা হয়। এইটা Google Meet এর এই ফাংশনটা। কাজেই এমনিতেই আমি জয়েন হইলাম, এখানে ক্লিক হ্যান্ড রাইজ হয়ে গেল। এটা কিন্তু নয়। তো এই জিনিসগুলো বুঝতে হবে। ঠিক আছে? আমি দেখতে পাচ্ছি এটা নিয়েই ১ম থেকে অনেকেই বলতেছেন যে স্যার হ্যান্ড রাইজ করে আছে। অসুবিধা হয় এটা মানুষের। এটা করা যাবে না। ঠিক আছে? ওকে, তো যাই হোক, আমরা মূলত এখন মেইন টপিক নিয়ে আলোচনা করব। যারা প্রপারলি হোমওয়ার্ক গুলো কমপ্লিট করছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, এখন মূলত আজকে যেহেতু আমাদের ১৬ নং ক্লাস অনুষ্ঠিত হয়েছে, আমরা দেখব যে Pinterest-এ একটা পিন কিভাবে পোস্ট করতে হয় স্টেপ বাই স্টেপ। Pinterest একটা ভিজুয়াল সোশ্যাল মিডিয়া যেটা মান্থলি ভিউ ৪০০ মিলিয়ন প্লাস পিপল এভরি মান্থ। ৪০০ মিলিয়ন প্লাস পিপল এটা ভিজিট করে। Pinterest পৃথিবীর অন্য সোশ্যাল মিডিয়ার মতন কিন্তু নয়। এটা সম্পূর্ণ ভিজুয়াল সোশ্যাল মিডিয়া এবং একটা প্রফেশনাল সোশ্যাল মিডিয়া। বাহিরের কান্ট্রির ট্রাফিক আমরা খুব সহজে এখান থেকে টার্গেটেড কান্ট্রি এবং টার্গেটেড অফার অনুযায়ী প্রচুর পরিমাণে ট্রাফিক আমরা জেনারেট করতে পারবো। আর আমরা Pinterest-এ বিজনেস অ্যাকাউন্ট তৈরি করছি, কাজেই Pinterest-এর বিজনেস অ্যাকাউন্টের টার্মস অ্যান্ড কন্ডিশন, প্রাইভেসি পলিসি কিন্তু অনেক হাই লেভেলের। কাজেই এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। তাহলে চলেন শুরু করা যাক আজকের ক্লাসের মেইন টপিক, অর্থাৎ ১৬ নং ক্লাসের মেইন টপিক। তাহলে আমরা প্রথমে কোথায় যাব? ক্রোম ব্রাউজার। অবশ্যই আপনারা ক্রোম ব্রাউজার ইউজ করবেন। ক্রোম হচ্ছে গুগলের একটা ব্রাউজিং সিস্টেম যেখানে সব ধরনের ফিচার আমরা পেয়ে যাব। তো ক্রোম ব্রাউজারে এখানে এসে কি বললাম? ক্রোম ব্রাউজারে এখানে এসে আমরা সার্চ করব pinterest.com। তো দেখেন এই যে এটা হচ্ছে আমাদের সেই Pinterest অ্যাকাউন্ট। আমরা এখানে প্রোফাইল ফটো, তারপর কভার ফটো, ঠিক আছে? কভার ফটোটা এখান থেকে চলে গেছে। তো কভার ফটোটা আমি আবারও দিচ্ছি। তো প্রোফাইল ফটো, কভার ফটো এই অনুযায়ী কিন্তু আমাদেরকে Pinterest-এ এই জিনিসগুলো দিতে হবে। অর্থাৎ একটা প্রোফাইল ফটো দিব, একটা কভার ফটো দিছি আমরা, ইউজার নেম দিছি, ডেসক্রিপশন দিছি, তারপর অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে জেন্ডারটা পরিবর্তন করছি।
পিন্টারেস্টের ভাষায় বোর্ড কাকে বলে সেটা বুঝছি, তাই না? 14 থেকে 15টা বোর্ড সকলকে তৈরি করতে বলছি একই নাম অনুযায়ী, তবে আলাদা রিলেটেড, ঠিক আছে? মানে একই নামকে ফোকাস করতে হবে, ডায়েট অ্যান্ড ওয়েট লসটা, তবে এই অনুযায়ী আমাদেরকে 14 থেকে 15টা বোর্ড তৈরি করতে হবে। তো যাই হোক, এই পর্যন্ত আমরা বিগত ক্লাসগুলোতে আলোচনা করছি। আজকে যেহেতু আমরা বিগত ক্লাসে যেহেতু আমরা এই জিনিসগুলো কমপ্লিট করছি, আজকের ক্লাসে আমরা দেখব যে পিন্টারেস্টে একটা পিন পোস্ট কিভাবে করতে হয়। এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট বিষয়, কারণ পিন পোস্ট করাটা যদি আপনি না বুঝেন, আপনার কিন্তু এখান থেকে আর্নিংটা আসবে না। তো ভেরি সেন্সিটিভ বিষয়, অবশ্যই ইম্পর্টেন্ট বিষয়, কাজে মনোযোগী হতে হবে। তো স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। আমরা আমাদের পিন্টারেস্ট অ্যাকাউন্টে আসবো এবং পিন্টারেস্ট অ্যাকাউন্টে প্রোফাইলে এসে আমরা এই ধরনের ইন্টারফেস দেখতে পাচ্ছি। তো পিন্টারেস্ট অ্যাকাউন্টে প্রোফাইলে এসে আজকে স্যার আমরা পিন কিভাবে পোস্ট করতে হয় 7টা থেকে 8টা স্টেপের মাধ্যমে, সেইটা স্যার আমরা দেখব। তো এটা দেখার জন্য আমাদেরকে পিন্টারেস্টের প্রোফাইলে আসতে হবে। আপনারা অবশ্যই আপনাদের পিন্টারেস্টের প্রোফাইলে আসবেন। আসার পর এই যে ডান পাশে কি আইকন, প্লাস আইকন, এই প্লাস আইকনে ক্লিক করে আমরা বিগত ক্লাসগুলোতে দেখছি যে কিভাবে বোর্ড তৈরি করতে হয়, তাই না? যেহেতু আমরা আজকে পিন তৈরি করব, তো এই জন্য প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে যে পিন ক্রিয়েট পিন যে অপশনটা আমরা দেখতে পাচ্ছি এখানে ক্লিক করব। তো পিন আপনি আরো একভাবে তৈরি করতে পারেন। এই যে বাম সাইডে দেখেন 3 লাইন, বি কেয়ারফুল, ভেরি ইম্পর্টেন্ট টপিক। বাম সাইডে এই 3 লাইনে ক্লিক করে অর্গানিক ক্রিয়েট পিন, এখানে ক্লিক করেও কিন্তু আপনি করতে পারেন। মানে পিন আপনি দুই ভাবে পোস্ট করতে পারেন বা তৈরি করতে পারেন। একটা হচ্ছে স্যার প্লাস আইকনে ক্লিক করে ক্রিয়েট পিন অপশনে ক্লিক করলেও হবে, অথবা বাম পাশে পিনট্রেস্টের 3 লাইন অপশনে ক্লিক করে এখান থেকে অর্গানিক যে ক্রিয়েট পিন এখানে ক্লিক করেও আপনি করতে পারেন। দুইটার মধ্যে যেটা পছন্দ আপনি সেভাবে করতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমি যেহেতু আপনাদেরকে এই প্লাস আইকনে ক্লিক করে কিভাবে একটা পিন পোস্ট করতে হয়, মানে সরি, এই প্লাস আইকনে ক্লিক করে কিভাবে একটা বোর্ড তৈরি করতে হয়, এইটা আমি বিগত ক্লাসে আপনাদের সঙ্গে আলোচনা করছিলাম। এই জন্য আমি এই প্লাস আইকনে ক্লিক করে কিভাবে একটা পিন তৈরি করতে হয় 7টা থেকে 8টা স্টেপ মেইনটেইন করে, সেটাই আমরা শিখবো। তো যাই হোক, আপনি পিন্টারেস্টের প্রোফাইলে এসে ডান পাশে যে প্লাস আইকন আছে এই প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এখান থেকে ক্রিয়েট পিন, ক্রিয়েট মানে তৈরি করা, পিন মানে পোস্ট করাকে বোঝায়। তো আমরা এখানে ক্রিয়েট পিন অপশনে ক্লিক করব। ক্লিয়ার? প্লাস আইকনে ক্লিক করে আমরা পিন অপশনটাতে ক্লিক করলে দেখেন আমাদের সামনে এই ধরনের ইন্টারফেস আসছে। বি কেয়ারফুল। আজকে যে জিনিসটা শেখাবো আগামী ক্লাসে কোনোভাবেই সেটা রিপিট করব না। কাজেই একটা কথা 1000 বার বলবো, নো প্রবলেম, কিন্তু সেটা বুঝতে হবে। যদি না বুঝতে পারেন সেটাও বলবেন যে স্যার আরেকবার বুঝান। হ্যাঁ, আমি আপনাকে সারা রাতেই বুঝাবো দরকার পড়লে। কিন্তু এই ক্লাসটা যদি আপনি আগামী ক্লাসে গিয়ে বলেন যে স্যার এই জিনিসটা একটু বুঝান, অসম্ভব বিষয়, আমি কিন্তু সেটা বুঝাতে পারবো না। কাজেই মনোযোগী হবেন। ভালোভাবে ক্লাসগুলো করলে ভিডিও রেকর্ডের কোনো প্রয়োজন নাই, আমি সেটা মনে করি। তো যাই হোক স্যার, ঠিক আছে, বুঝতে পারলাম। আমরা প্লাস আইকনে ক্লিক করার পর ক্রিয়েট পিন অপশনে ক্লিক করলাম। আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস স্যার চলে আসছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্রিয়েট পিন, এবং এখানে প্রথম স্টেপটা এখানে আমাদের দেখাচ্ছে। তারপর দেখেন এখানে আরো অনেকগুলো স্টেপ আছে, কিন্তু এইগুলো পারমিশন দিচ্ছে না। যখন আমি একটা স্টেপ কমপ্লিট করব তখন এই বক্সগুলোর পারমিশন কিন্তু আমাকে দিবে, ঠিক আছে? তো যাই হোক, আমরা প্রথম স্টেপটা কি বলছে, we recommended using high quality jpg files less than 20 MB or mp4 files less than 200 MB। অর্থাৎ পিন্টারেস্ট আমাদেরকে রিকমেন্ডেশন করছে বা রিকমেন্ডেড করে দিছে যে ওই রিকমেন্ডেড, আমি এখানে রিকমেন্ডেড করতেছি হাই কোয়ালিটির জেপিজি ফাইল, অথবা সেটা 20 MB অথবা mp4 ফাইলস লেস দেন 200 MB। অর্থাৎ পিন্টারেস্ট আপনাকে বলে দিছে যে ভাই, আপনি এখানে যে পিনটা ইউজ করবেন সেটা অবশ্যই হাই কোয়ালিটির, ভালো রেজুলেশনের হতে হবে। যদি হাই কোয়ালিটির ভালো রেজুলেশনের না হয় তাহলে কিন্তু সেটা আমরা করতে পারবো না। তো এই জন্য আমরা বিগত ক্লাসে পিন্টারেস্টের অফিসিয়াল পিনের সাইজ 1000x1500 পিএক্স, এই সাইজ অনুযায়ী কিভাবে একটা প্রফেশনাল আমরা পিন ডিজাইন করব ক্যানভা প্রিমিয়াম ভার্সন ইউজ করে, সেটা কিন্তু আমরা বিগত ক্লাসে আলোচনা করছি, কি তাই না? তো যেহেতু আমাদের পিনটা ডিজাইন করছি, এবং আমি এখানে শুনলাম যে অনেকেই হচ্ছে 1টা 2টা 5টা পর্যন্ত পিন তৈরি করছেন। তো যারা তৈরি করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা এখনো তৈরি করেননি তারা অবশ্যই তৈরি করে নেবেন। তো এখান থেকে আমরা যেহেতু পিনটা আমাদের রেডি আছে, যেটা আমরা 1000x1500 পিএক্স এই সাইজ দিয়ে করছি, তো আমরা কি করব, এই যে অ্যারো চিহ্নটা দেখতে পাচ্ছেন, কি চিহ্ন, অ্যারো চিহ্ন, এই অ্যারো চিহ্ন অপশনটাতে আমরা ক্লিক করে দেব। এই অ্যারো চিহ্ন অপশনটাতে ক্লিক করার পর যারা ফোন ইউজ করেন তাদের আপনাদের অ্যালবাম অথবা গ্যালারিতে নিয়ে যাবে, আর যারা কম্পিউটার অথবা ল্যাপটপ ইউজ করেন আমার মতন ডাউনলোডিং ফাইল ওপেন হবে। তো এখান থেকে কোন পিনটা ডিজাইন করছিলাম, এই যে এইটা, এখান থেকে আমরা সিলেক্ট করে এই যে ওপেন করে দিলাম। এই যে দেখেন
পিনটা আমরা কিন্তু এখানে বসে দিলাম। ক্লিয়ার? আমি যে পিনটা ডিজাইন করছি বিগত ক্লাসে সেই পিনটা আমরা এখানে দিব। দেওয়ার পর দেখেন এইটা দেওয়ার পর বাকি স্টেপগুলো কিন্তু অন হয়ে গেছে। তো এইগুলো এখন আমাদেরকে বুঝতে হবে। তবে আর একটা কথা বলে রাখি, আমার সঙ্গে সঙ্গে কেউ পিন পোস্ট করবেন না। আমার কথা কি সকলে বুঝতে পারছেন? কি বললাম? যে আমার সঙ্গে সঙ্গে কেউ পিন পোস্ট করবেন না, কোনোভাবেই সেটা করবেন না। পিন পোস্ট কেন করবেন না সেটাও বলে দিব পরবর্তীতে। আমার কথা কি সকলে বুঝতে পারছেন নাকি এখনো বুঝেন নাই? ফার্স্ট রেসপন্স করবেন। কথা কি বুঝতে পারছেন? যে আমার সঙ্গে সঙ্গে পিন পোস্ট করবেন না, জাস্ট আপনি দেখুন যে কিভাবে পিনটা পোস্ট করতে হয় বা কোন কোন স্টেপগুলো আমরা অবলম্বন করে আমরা একটা পিন্টারেস্টে পিন পোস্ট করব। আমার সঙ্গে সঙ্গে কেউ পিন পোস্ট করবেন না, না হলে আপনার অ্যাকাউন্ট 100% সাসপেন্ড করে দিবে যে কোনো সময়। কাজেই কোনোভাবেই পোস্ট করবেন না। কেন পোস্ট করবেন না সেটা পরে বলবো। আপাতত দেখেন যে কিভাবে পোস্ট করতে হয়। তো স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। এখান থেকে আমরা আমাদের পিনটা এখানে আপলোড করলাম। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে টাইটেল। অ্যাড এ টাইটেল। টাইটেলটা আসলে এখানে কি বলছে? আমাদের টাইটেলটা এখানে বলছে যে আপনি এই পিনটা কোন বোর্ডে পোস্ট করতে চাচ্ছেন। এই পিনটা যে এখানে আপনি আপলোড করলেন, এই পিনটা আপনি কোন বোর্ডে পোস্ট করতে চাচ্ছেন। তো আমি যে 14 থেকে 15টা বোর্ড তৈরি করছি বা আপনারা 14 থেকে 15টা বোর্ড তৈরি করছেন, এই 14 থেকে 15টা বোর্ডের মধ্যে কোন বোর্ডে ভাই আপনি এই পিনটা পোস্ট করতে চাচ্ছেন। একটা পিন একটা বোর্ডেই কিন্তু আপনি পোস্ট করতে পারবেন। তবে একটা বোর্ডে আপনি অসংখ্য পিন পোস্ট করতে পারবেন। তো আপনাকে যে আপনাদের 14 থেকে 15টা অ্যালবাম বা বোর্ড যা আছে, এই পিনটা আপনি কোন অ্যালবাম বা কোন বোর্ডে আপনি আসলে এটা পোস্ট করতে চাচ্ছেন, সেইটা আপনাকে বুঝতে হবে। ঠিক আছে? তো এখানে আপনাকে বলছে টাইটেল, আপনাকে Pinterest বলছে যে ভাই তুমি যে এখানে একটা পিন পোস্ট করতেছো ভালো কথা। এই পিনটা তুমি কোন বোর্ডে আসলে পোস্ট করবা সেই বোর্ডের নামটা এখানে দিতে হবে। ক্লিয়ার? আমরা যে বোর্ডে এই পিনটা পোস্ট করব সেই বোর্ডের নামটা দিতে হবে। তো আমি ডায়েট অ্যান্ড ওয়েট লস রিলেটেড একটা বোর্ড তৈরি করছি, তাই না? কি তৈরি করছিলাম না? ডেটা পেরিটা ডি প্যাসো এই নামেই কিন্তু একটা বোর্ড তৈরি করছি। তো আমি চাচ্ছি এই পিনটা এই বোর্ডে আমি পোস্ট করব। তো আপনি যদি অন্য কোনো বোর্ডে আবার এই পিনটা পোস্ট করতে চান তাহলে কিন্তু আপনাকে আবার ওই বোর্ডের নামটা এখানে দিতে হবে। একেবারে সহজ কথায় ভাই, এই পিনটা আপনি কোন বোর্ডে পোস্ট করবেন সেই বোর্ডের নামটা এখানে সুন্দর করে লিখে দিবেন, বাস শেষ। একেবারে ইজি বিষয়। তারপর এখানে দেখেন ডিসক্রিপশন, ডিসক্রাইব, অ্যাবাউট এবং বায়ো, তিনটে একই বিষয়। এখানে আপনাকে Pinterest বলছে যে ভাই তুমি যে এখানে একটা পিন পোস্ট করতেছো, এই পিনটা দিয়ে তুমি মানুষকে কি বুঝাতে চাচ্ছ এই সম্পর্কে 2 থেকে 3 লাইন লিখো। কে বলছে? Pinterest আমাদেরকে বলছে যে ভাই তুমি যে পিনটা এখানে পোস্ট করতেছো, এই পিনটা দিয়ে তুমি মানুষকে কি বুঝাতে চাচ্ছ। এইটা আসলে খায় নাকি মাথায় দেয়, কোনটা? এটা তুমি কি বুঝাতে চাচ্ছ। তো সেক্ষেত্রে এই পিনটা দিয়ে আমরা মানুষকে কি বুঝাতে চাচ্ছি? ডায়েট অ্যান্ড ওয়েট লসকে বোঝাতে চাচ্ছি, তাই না? তো এখানে আপনাকে 2 থেকে 3 লাইন যদি আপনি নিজে চান যে নিজে বানায় লিখবেন সেটাও করতে পারেন। আবার যদি আপনি চান যে স্যার আমি হচ্ছে গুগল থেকে হেল্প নিব সেটাও আপনি করতে পারেন। যদি বলেন স্যার আমি চ্যাট জিপিটি এআই সফটওয়্যার ইউজ করব সেটাও আপনি করতে পারেন। যেভাবে আপনার পছন্দ আপনি কিন্তু সেভাবেই করতে পারেন, কোনো সমস্যা নাই। তবে এখানে আরো একটা নিয়ম আছে যেটা আমি এখন দেখাবো যে স্যার ঠিক আছে নিজে বানায়ও লিখতে পারি আমরা এখানে 2 থেকে 3 লাইন ডায়েট অ্যান্ড ওয়েট লস সম্পর্কে বা পেন রিলেটেড। আবার স্যার আমরা এখানে এআই এর হেল্প নিতে পারি, গুগল থেকে রিসার্চও করতে পারি। আর একটা সব থেকে ওয়ে সেটাও দেখাচ্ছি। তো আমরা এই Pinterest অ্যাকাউন্টটা অন্য একটা ট্যাবে ওপেন করব। এই সেম Pinterest অ্যাকাউন্টটা আমরা অন্য একটা ট্যাবে ওপেন করতেছি। এই যে দেখেন অন্য একটা ট্যাবে আর কি। ঠিক আছে? ট্যাব মানে তো বুঝেন এই যে এটা একটা ট্যাব প্লাস আইকনে ক্লিক করে যার একটা নিউ ট্যাব। এখানে ওই একই Pinterest অ্যাকাউন্টে আমরা ক্লিক করব। ওই একই Pinterest অ্যাকাউন্টটা আমরা লগইন করতেছি। দেখেন একই Pinterest অ্যাকাউন্টে কিন্তু আমি লগইন করলাম। ঠিক আছে? তো একই Pinterest অ্যাকাউন্টে লগইন করার পর এখান থেকে এই বোর্ডের নামটা মানে এই টাইটেলে যে নামটা দিই সেটা আমরা এখান থেকে কপি করব। কপি করে এই যে Pinterest এর উপরে সার্চ আইকন, কি আইকন? সার্চ আইকন, এখানে গিয়ে সার্চ করব। এই যে ডেটা পেরিয়া ডি প্যাসো এই সার্চ আইকনে গিয়ে আমরা হচ্ছে এখানে বসালাম। দেন এখান থেকে এটা ইন্টারপ্রেস করলাম। তো ইন্টারপ্রেস করার পর দেখেন যারা ডায়েট অ্যান্ড ওয়েট লস রিলেটেড যারা ডায়েট অ্যান্ড ওয়েট লস রিলেটেড পিন পোস্ট করছে মানে আমাদের মতোই যারা কাজ করতেছে তাদের কিন্তু এই যে পিনগুলো এখানে চলে আসছে, এগুলো মানুষের পিন। তো এখান থেকে যে কোনো একটা পিন আপনি ওপেন করেন, এই যে এখানে ক্লিক করলাম। এই যে এখান থেকে এই ব্যক্তিটার দেখেন এই যে ডিসক্রিপশনে কি লিখছে, এই যে ডিসক্রিপশন এবং কিওয়ার্ড এখানে দিয়ে দিছে। ঠিক আছে? ঠিক আছে, তো তারপর আমি আরো একটা দেখাই, এখানে ক্লিক করি। এখানে ক্লিক করে যে দেখেন ঠিক আছে, এই যে এখানে ডিসক্রিপশন দেওয়া আছে, তাই না?
তো ইনিও কিন্তু ইটালিতে কাজ করতেছে, যে ডেটা পার ডি গ্রিমেরি, তারপর যাই হোক ওই ডায়েট অ্যান্ড ওয়েট লস রিলেটেড আর কি পিন কিন্তু পোস্ট করছে। তো এই যে এই ব্যক্তিটা আমাদের দেশে মানে ইটালিতে একই অফার নিয়ে একইভাবেই ডায়েট অ্যান্ড ওয়েট লস রিলেটেডে কাজ করতেছে, তাহলে কি আমি এনার ডিসক্রিপশনটা কপি করে পেস্ট করতে পারি না বলেন? কি পারি কি না? এই ব্যক্তিটা আমাদের একই দেশেই কাজ করতেছে, একই অফার নিয়ে কাজ করতেছে, মানে ডায়েট অ্যান্ড ওয়েট লস রিলেটেড কাজ করতেছে, তাহলে আমি কি এনার এখান থেকে ডিসক্রিপশনটা কপি করে আমি সেটা কাজ করতে পারি না? অবশ্যই সেটা করতে পারি। তো সেক্ষেত্রে দেখেন আমি ইনার ডিসক্রিপশনটা কপি করলাম, কপি করে আমার পিন্টারেস্টে এই ডিসক্রিপশনে গিয়ে পেস্ট করে দিলাম, বা শেষ। পিন্টারেস্টে কোনো ধরনের কোনো কপিরাইট ইস্যু ধরবে না ডিসক্রিপশনের ক্ষেত্রে। আপনি যদি মনে করেন যে স্যার মানুষের পিনের চেয়ে আমরা ডিসক্রিপশনটা কপি করে আমাদের পিন্টারেস্টে পেস্ট করলাম, এক্ষেত্রে কি আমাদের অ্যাকাউন্টে কোনো কপিরাইট ইস্যু হবে না? পিন্টারেস্টে টেক্সট এবং কন্টেন্টের ক্ষেত্রে কোনো ধরনের কোনো কপিরাইট ইস্যু ধরবে না, তবে একটু বানাই দেওয়া সব থেকে বেটার। মানুষের জিনিস হুবহু কপি করে পেস্ট না করে নিজে যদি একটু বানাই দেন, তাহলে সেটা সব থেকে বেটার। আমার কথা কি বুঝতে পারছেন কি বললাম? আপনি মানুষের পিন্টারেস্টের পিনটা হুবহু কপি করে এখানে পেস্ট করতে পারেন, কোনো সমস্যা নেই, তবে নিজে একটু বানাই দিলে সেটা সব থেকে পারফেক্ট হয়, কারণ মানুষের জিনিস হুবহু কপি না করা বেটার। ওকে, তবে আপনি ইউজ করলেও কোনো সমস্যা নাই। কন্টেন্টের উপরে পিন্টারেস্ট কোনো ধরনের কোনো কপিরাইট ইস্যু ধরে না। তো স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। আমরা এখান থেকে যে পিনটা ডিজাইন করছি সেটা দিলাম, দ্বিতীয় এই পিনটা কোন বোর্ডে পোস্ট করব সেইটা দিলাম, তারপর ডিসক্রিপশন এই পিন রিলেটেড স্যার আমরা এটা দিলাম। আপনি স্যার আরো একটা ওয়ে শিখাই দিলেন, অন্যরা আমাদের একই অফার নিয়ে যারা কাজ করতেছে তাদের ডিসক্রিপশনটা কপি করে আমরা এখানে ইউজ করতে পারি স্যার, কোনো সমস্যা নাই, কারণ পিন্টারেস্টে কোনো ধরনের কোনো কন্টেন্টের ক্ষেত্রে কপিরাইট ইস্যু নাই। তবে অবশ্যই স্যার একটু চেঞ্জ করে দেওয়া সব থেকে বেটার, বা শেষ। আমরা কিন্তু ইতিমধ্যে 3টে স্টেপ কমপ্লিট করলাম। তারপর দেখেন অ্যাড এ লিঙ্ক, এটা পিন্টারেস্টের ভাষায়। এখানে অনেকের ক্ষেত্রে অ্যাড এ লিংক লেখা আছে, অনেকের ক্ষেত্রে আবার অ্যাড এ ডেস্টিনেশন লিঙ্ক লেখা আছে, ঠিক আছে? অ্যাড এ লিঙ্ক আর অ্যাড এ ডেস্টিনেশন লিঙ্ক দুইটা কিন্তু একই বিষয়। কথা কি বুঝতে পারছেন? ফার্স্ট রেসপন্স করবেন যে এখানে অনেকের ক্ষেত্রে অ্যাড এ লিঙ্ক লেখা থাকতে পারে, আবার অনেকের ক্ষেত্রে অ্যাড এ ডেস্টিনেশন লিঙ্কও থাকতে পারে। তো দুইটাই কিন্তু একই বিষয়, অ্যাড এ লিঙ্কও যেটা, অ্যাড এ ডেস্টিনেশন লিঙ্কও কিন্তু সেইটাই। তো যাই হোক, এই অ্যাড এ লিঙ্কে আসলে আপনি কি বসাবেন? এখানে আমাদেরকে এই বক্সটাতে আমাদের ওয়েবসাইটের ল্যান্ডিং পেজটা বসাতে হবে। আমরা ব্লগারের মাধ্যমে যে ওয়েবসাইটটা তৈরি করছি সেই ওয়েবসাইটের ল্যান্ডিং পেজ, মানে ল্যান্ডিং মানে ওয়েবসাইটের ফার্স্ট পেজের লিঙ্কটা এখানে বসাতে হবে। আমার কথা কি বুঝতে পারছেন? এখানে কোনটা বসাবো? আমাদের ওয়েবসাইটের অর্থাৎ ব্লগার অ্যাকাউন্টে আমরা যে ওয়েবসাইট আমরা তৈরি করছি সেই ওয়েবসাইটের ফার্স্ট পেজ অর্থাৎ ল্যান্ডিং পেজের লিঙ্কটা আমাকে কপি করে এখানে পেস্ট করতে হবে। তাহলে চলেন ব্লগার অ্যাকাউন্টে যাই। আপনারা আপনাদের ব্লগার অ্যাকাউন্টে যাবেন, আমি আমার ব্লগার অ্যাকাউন্টে যাচ্ছি। তো এখান থেকে blogger.com দিয়ে আমরা সার্চ করব। blogger.com দিয়ে সার্চ করার পর আমাদের যে ওয়েবসাইট আছে, যেটা হচ্ছে আমাদের ব্লগার অ্যাকাউন্ট, এখান থেকে ভিউ ব্লগ, ভিউ মানে দেখা, ব্লগ মানে ওয়েবসাইট। তো আমি আমার ওয়েবসাইটের ল্যান্ডিং পেজে যাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমার ওয়েবসাইট ল্যান্ডিং পেজে, এখানে অ্যাড শো করতেছে, ঠিক আছে? অ্যাড আমি রান করছি যে অ্যাড শো করতেছে। তো যাই হোক, এইটা হচ্ছে আমাদের সেই ওয়েবসাইটের ল্যান্ডিং পেজ। এই যে উপরে যে ফার্স্টে যে লিঙ্কটা আছে, এই যে উপরে দেখেন লিঙ্কটা https://dataipedra-84398.blogspot.com। একেবারে সহজ কথায় ভাই, যদি এত কিছু আপনি না বুঝেন, বিগত ক্লাসে ওয়েবসাইট ক্লেম যে লিঙ্কটা দিয়ে করছেন সেটাই আপনার ওয়েবসাইট লিঙ্ক, সেটাই আপনার ল্যান্ডিং পেজ, এবং সেই লিঙ্কটাই আপনাকে দরকার হবে। পাশাপাশি অ্যাড্রেসটাতে আপনি যে মনিটাইজেশন নিছেন আপনার অ্যাডের বিনিময়ে অ্যাড্রেসটা থেকে, ওখানে যে লিঙ্কটা দিচ্ছেন সেটাই আপনার ওয়েবসাইট লিঙ্ক, বুঝতে পারছেন? .blogspot.com পর্যন্ত দিতে হবে, ভুলভাল কিন্তু কোনো ইনফরমেশন দেওয়া যাবে না। https://dataipedra-84398.blogspot.com, এটা সুন্দর করে আমরা কপি করব, কপি করে এই পিন্টারেস্টে এই অ্যাড এর লিংকের জায়গায় এটা পেস্ট করে দিব, বাস শেষ। একেবারে সহজ বিষয়, বুঝতে পারছেন? সকলে কি বুঝতে পারছেন নাকি এখনো বুঝেন নাই কোনটা? যে এখানে ল্যান্ডিং পেজের লিঙ্কটা দিতে হবে, যে লিঙ্কটা দিয়ে আপনি ওয়েবসাইটে ক্লেম করছেন সেই ল্যান্ডিং পেজের লিঙ্কটা এখানে পেস্ট করবেন, বা শেষ। .blogspot.com পর্যন্ত কপি করবেন, তারপর এখানে পেস্ট করে দিব, বা শেষ। তাহলে দেখেন আমরা খুব সহজে 1 2 3 4 চারটা স্টেপ কিন্তু আমরা অলরেডি কমপ্লিট করে ফেলছি। তারপর দেখেন 5 নাম্বার স্টেপ কোনটা? বোর্ড। চুজ এ বোর্ড, চুজ মানে পছন্দ করা। প্লিজ তুমি এখান থেকে চুজ করো যে আসলে এইটা তুমি কোন বোর্ডে পেস্ট করতে মানে পোস্ট করতে চাচ্ছ। মানে পিনটেস্ট আমাকে বলছে যে ভাই তুমি যে এখানে একটা পিন পোস্ট করতেছো এটা তুমি কোন বোর্ডে আসলে পোস্ট করবা, প্লিজ চুজ করো এখান থেকে। আমি তো উপরে লিখেই দিয়েছি কোন বোর্ডের নাম, তাই না?
এখানে তো আমি লিখে দিছি, পাশাপাশি এখানে কিন্তু আমাকে চুজ করেও দিতে হবে। এখানে আমাকে চুজ মানে কি পছন্দ করে দিতে হবে। তো এখান থেকে চুজ এ বোর্ড, কোন বোর্ডে এই পিনটা পোস্ট করব। এই আলোচনাতে ক্লিক করলাম। এই যে আমি ৩ টা বোর্ড তৈরি করছি। এজন্য ৩ টা বোর্ড এখানে চলে আসছে। আপনি ১৪ থেকে ১৫ টা বোর্ড তৈরি করলে ১৪ থেকে ১৫ টাই কিন্তু এখানে সিরিয়াল অনুযায়ী আসবে। তো আমি কোন বোর্ডে আসলে এই পিনটা পোস্ট করব? কোনটাতে বলেন? কোনটাতে করব? এই বোর্ডটা আমরা চুজ বোর্ডে অপশনে ক্লিক করার পর কোনটাতে করব? ভেরি গুড, ৩ নাম্বার মানে ডেটা এপেটেটা ডিপ্যাসো, তাই না? কারণ এইটাই তো আমি উপরে টাইটেল দিছি বা এই রিলেটেড আমি পিন তৈরি করছি। ভেরি গুড, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে মনোযোগ সহকারে ক্লাসগুলো করলে 100% এখান থেকে আপনি ভালো কিছু করতে পারবেন। কারণ মনোযোগটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট বিষয়। এত কষ্ট করে ১৫টা ক্লাস করলেন, আজকে ১৬ নাম্বার ক্লাস, সামনে আরো অনেক ক্লাস আছে। এই ক্লাসগুলো কিন্তু অনেক অ্যাডভান্স লেভেলের ক্লাস। কাজেই মনোযোগী হবেন, মনোযোগ সহকারে ক্লাসগুলো করবেন। এখানে আমরা প্রায় ১৬০ জন স্টুডেন্টের মতন উপস্থিত আছি। এই ২৪০ জন স্টুডেন্টের মধ্যে ১৬০ জন। তার মানে আরো কতজন স্টুডেন্ট জয়েন হয় নাই? প্রায় ৮০ জন স্টুডেন্ট। এই ৮০ জন স্টুডেন্ট ক্লাস করেনি বা করতেছে না। তো তারা ভালো কিছু করবে? নাকি এখন আমরা যারা ক্লাস করছি তারা ভালো কিছু করব? কোনটা? তো বিষয়টা হচ্ছে এইটা। স্কাইলাইন আইটিতে আপনি ফ্রি কোর্স বা পেইড কোর্স যে কোর্সই করেন না কেন, প্রত্যেকটা কোর্সে আমরা আমাদের স্টুডেন্টদেরকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি। এই জন্যই আমাদের প্রত্যেকটা ব্যাচে স্কাইলাইনের সেমিনার মানেই ৫০০-১০০০ স্টুডেন্ট। এমন কোন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দেখেন যতগুলো পেইড কোর্স এ পর্যন্ত হইছে, যতগুলো ফ্রি কোর্স এ পর্যন্ত হইছে, মিনিমাম ১০০০ স্টুডেন্ট থাকবেই। ১০০০ স্টুডেন্ট মিনিমাম থাকবেই। তো এগুলো কি? এগুলো ভালোবাসা মানুষের। কারণ আমরা একেবারে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত শিখাই। এটা আমাদের 73 ব্যাচ। 74 ব্যাচে আপনাদের থেকেও বেশি স্টুডেন্ট সেখানে। তো ৭৫তম ব্যাচও আবার এই যে শুরু হবে ১৭ তারিখে। তো স্টুডেন্টগুলো আকাশ থেকে তো আর পড়ে নাই। আশা করি বুঝতে পারছেন। তো এইজন্য মনোযোগী হতে হবে। তো যাই হোক স্যার, ঠিক আছে। এখান থেকে আমরা এই বোর্ডের নামটা এখানে দিব। যে বোর্ডে আমরা এই পিনটা পোস্ট করতে চাচ্ছি সেই বোর্ডের নামটা এখানে আমরা দিব। তারপর দেখেন এখানে কি লেখা? ট্যাগ টপিকস, সার্চ ফর এ ট্যাগ। এখানে আমাদেরকে ট্যাগ দিতে হবে। তো এখানে আসলে ট্যাগ কি? আপনাদের ক্যানভার পাশে একটা কিওয়ার্ড প্রো টুলস আছে। আপনি কি সেটা লক্ষ্য করছিলেন? আমি যখন এখনো কিন্তু ক্যানভার অ্যাক্সেসটা দেওয়া আছে। আমি কিন্তু কালকে অফ করিনি। ঠিক আছে? ক্যানভার অ্যাক্সেস এখনো দেওয়া আছে। যারা ক্যানভা প্রো করেননি অবশ্যই প্রো করে নিবেন। তবে আজকে অবশ্যই বন্ধ করব। তো যাই হোক, এই যে কিওয়ার্ড প্রো টুলস, অর্থাৎ আমরা যখন ক্যানভা অ্যাপসের ডান পাশে কিন্তু একটা কিওয়ার্ড প্রো টুলস ছিল। তো এই কিওয়ার্ডটা নিয়ে আমি এখনো আপনাদেরকে দেখাইনি। পরবর্তীতে অন্য এক স্যার ক্লাস নিবে, আপনাদেরকে এটা দেখাই দিব কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়। ফাইবারে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন, পিন্টারেস্ট, ইনস্টাগ্রামে কিভাবে আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন এবং আপনার পোস্টগুলো র্যাঙ্কিং এ যাবে, সেটা আপনাদেরকে শেখানো হবে। তো এখনো যেহেতু শেখানো হয়নি, এখানে আমরা কি দিব? এখানে আমরা কিওয়ার্ড রিসার্চ করে দিব। বেশি না, ৪টা থেকে ৫টা কিওয়ার্ড দিব, মানে হ্যাশট্যাগ যেটাকে বলা হয়। তো বলেন তো আমরা হ্যাশট্যাগ কেন ইউজ করি? হ্যাশট্যাগ, কিওয়ার্ড, এসইও একই বিষয়। তো বলেন আমরা হ্যাশট্যাগ কেন ইউজ করি পোস্টে? দেখি কতজন সঠিক অ্যান্সার দেয়। হ্যাশট্যাগ কেন ইউজ করি আমরা? ভেরি গুড। হ্যাশট্যাগ আমরা কিসের জন্য ইউজ করি? র‍্যাঙ্কিং এর জন্য, যাতে করে ওই হ্যাশট্যাগ গুলো দিয়ে কেউ সার্চ করলে আমাদের পিনটা রিচ হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আমরা কিওয়ার্ড রিসার্চ করি, আমরা হচ্ছে হ্যাশট্যাগ ইউজ করি, তাই না? একেবারে সহজ কথায় যেটা মানুষ সবসময় বলে যে ভাইরাল, তো এটাকে আসলে বোঝায়। তো এই জন্যই হ্যাশট্যাগের কারণেই কিন্তু এটা ভাইরাল হয়ে যায়, মানে রিচ হয়ে যায়। ঠিক আছে? তো যাই হোক, এখান থেকে আমরা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করব, এটা পরবর্তীতে আমরা দেখব। তবে আপাতত আমি এখানে কিছু ইটালিয়ান ভাষায় কিওয়ার্ড দিলাম, এই যে হ্যাশ ডেটা, ফিটনেস ডেটা, ডিমেরিগান্টো, বুঝতে পারছেন? এখানে আপাতত আমি এটা দিলাম, তবে এটা আপনাদেরকে শেখানো হবে, তারপর আপনারা ট্যাগ টপিকসটা দিয়ে দিবেন। তো যাই হোক স্যার, দেখেন আমরা তাহলে কয়টা স্টেপ কমপ্লিট করলাম। আমরা এখান থেকে যে পিনটা ডিজাইন করছি স্যার, সেটা আমরা এখানে দিলাম। তারপর স্যার আমরা এখান থেকে আমাদের এইটা কোন বোর্ডে পোস্ট করব সেই বোর্ডের নামটা স্যার দিলাম। কিছু ডিসক্রিপশন স্যার আমরা এখানে লিখে দিলাম পিন রিলেটেড, আমরা চাইলে পিন্টারেস্ট থেকে কপি করে পেস্ট করতে পারি, কোনো সমস্যা নাই। আবার এখানে আমরা কি দিলাম? আমাদের ওয়েবসাইটের ল্যান্ডিং পেজের লিংক দিলাম স্যার। তারপরে কোন বোর্ডে এটা পোস্ট করব সেটা দিলাম। তারপর কিছু এখানে কিওয়ার্ড রিসার্চ করে দিলাম। তারপর দেখেন ১ ২ ৩ ৪ ৫ ৬ ছয়টা স্টেপ কিন্তু আমরা অলরেডি কমপ্লিট করছি। তারপর দেখেন এখানে লেখা আছে পাবলিশ অ্যাট এ লেটার ডেট। এই সুইচটা এখানে আছে, পাবলিশ অ্যাট এ লেটার ডেট। এটা আসলে কাজটা কি? দেখেন এই যে পাবলিশ অ্যাট এ লেটার, এই সুইচটা অন করলে মনে করেন আজকে ১৪ তারিখ, মনে করার কিছুই নাই, আজকে ১৪ তারিখ আসলেই। তো যাই হোক, কালকে মনে করেন ১৫ তারিখ, মনে করার কিছু নেই, অবশ্যই কালকে ১৫ তারিখ। তো ধরেন ১৫ তারিখে আপনি ব্যস্ত আছেন। মনে করেন আগামীকাল ১৫ তারিখে আপনি ব্যস্ত থাকবেন। কোথাও আপনি ঘুরতে যাবেন, অথবা আপনি যে শপিং করতে যাবেন, মানে যেটা ইচ্ছা।
আপনি কালকে আর কি অনেক ব্যস্ত থাকবেন, আপনি কালকে কাজটা করতে পারবেন না। কিন্তু আপনি জানেন যে স্যার আমি তো আগামীকাল ব্যস্ত থাকবো, কিন্তু স্যার আমাকে তো কাজটা করতে হবে। তো সেক্ষেত্রে কি করতে হবে? এইটা আমাদেরকে পাবলিশ একটা লেটার ডেট, অর্থাৎ আমি চাইলে 15 তারিখ আগামীকাল আমি কিন্তু এইটা পোস্টটা করতে পারবো। মানে আজকে আপনি কাজ করলেন এবং এখান থেকে শিডিউল করে দিলেন যে আগামীকাল 15 তারিখ, এত সাল, এত তারিখ, এত মাস, কত মিনিটে এটা পোস্ট হবে, এগুলো আপনি শিডিউল করে দিলেন। শিডিউল করে দিলে আগামীকাল ওই তারিখে, ওই মিনিটে, ওই ঘন্টায়, ওই সেকেন্ডে কিন্তু এটা অটোমেটিক পিন্টারেস্টের অ্যালগোরিদম সেটা পোস্ট করে দিবে। বুঝতে পারছেন পাবলিশ এর লেটার ডেট আসলে কি? যে আপনি আগামীকাল অনেক ব্যস্ত থাকবেন, কাজ করতে পারবেন না, তো আগামীকালের কাজটা আপনি আজকেই করে রাখতে পারবেন, যে আগামীকাল যেন অটোমেটিক সেটা পোস্ট হয়ে যায়। তো এটাকে আর কি পাবলিশ একটা লেটার ডেট বলা হয়। তো এইটাই আর কি। তো যাই হোক, আমরা তো আর আগামীকাল পোস্ট করবো না, আমরা এখনই পোস্ট করবো। তবে আপনাদেরকে আমি পোস্ট করতে নিষেধ করছি, কেন বলছি সেটা পরে বলবো। তো যাই হোক, এইটা আমরা সুইচটা অফ করে দিলাম, ঠিক আছে? আমি জাস্ট বুঝাইলাম যে পাবলিশ একটা লেটার ডেটের ফাংশনটা আসলে কাজ কি। তাহলে দেখেন আমরা 6টা স্টেপ কিন্তু এখানে কমপ্লিট করছি, আর এটা 7 নাম্বার স্টেপ ছিল। তো যাই হোক, 6টা স্টেপ কমপ্লিট করার পর এই যে ডান পাশে কি লেখা, বলেন সকলে মেসেজে বলুন কি লেখা আছে রেড কালার বাটনে। এই 6টা স্টেপ কমপ্লিট করার পর ডান পাশে এখানে রেড কালার বাটনে কি লেখা? ভেরি গুড, পাবলিশ। এই পাবলিশ অপশনটাতে আমরা ক্লিক করে দেব। এই যে পাবলিশ কমপ্লিট, ইউ পিন হ্যাজ বিন পাবলিশড। আমরা এই পিনটা কিন্তু অলরেডি পাবলিশ করে দিছি। তো এখন আমরা এই পিনটা দেখব, দেখেন। তো এই পিনটা কোথায় দেখায় একটু ভালো করে দেখায়, এই যে ক্রিয়েট, এই ক্রিয়েট অপশনে দেখতে পারেন। সেভড অপশনে ক্লিক করলে বোর্ড দেখতে পারবেন। ক্রিয়েটেড অপশনে ক্লিক করলে এই যে পিনটা এখানে পোস্ট করলাম, এই যে এখানে চলে আসলো। এই পিনটা আমরা এখন ওপেন করব। এই যে দেখেন, এইভাবে করে পিন পোস্ট করার পর আমরা এখানে পিনের উপরে আমরা 3টা ফাংশন দেখতে পাচ্ছি। দেখেন ভালো করে মনোযোগ সহকারে লক্ষ্য করুন, প্রত্যেকটা টপিক কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এই পিনটার উপরে আমরা 3টা জিনিস লক্ষ্য করতেছি। একটার নাম হচ্ছে ইমপ্রেশন, 2 নাম্বার পিন ক্লিক, এবং 3 নাম্বার হচ্ছে সেভ। তো ইমপ্রেশন মানে কি? ইমপ্রেশন মানে এখানে আমরা 160 জন স্টুডেন্টের মতন আছি, যখন এখানে 160 ইমপ্রেশন হবে তখন ওইটাকে বুঝাবে যে 160 জন ব্যক্তি এই পিনটা দেখছে। ইমপ্রেশন মানে কি? কতজন ব্যক্তি এই পিনটা দেখলো সেটাকে ইমপ্রেশন বলা হয়। সকলে কি বুঝতে পারছেন কি বললাম? যে ইমপ্রেশন মানে কি? ইমপ্রেশন মানে হচ্ছে কতজন ব্যক্তি আর কি দেখছে, এইটাকে ইমপ্রেশন বলা হয়। যদি এখানে 100 ইমপ্রেশন আসে তার মানে আমাকে বুঝতে হবে যে এটা 100 জন ব্যক্তি দেখছে। যদি এখানে 500 ইমপ্রেশন আসে তাহলে আমাকে বুঝতে হবে যে এটা 500 লোকজন এটা দেখছে, এই জন্য 500 ইমপ্রেশন আসছে, ঠিক আছে? মানে ইমপ্রেশন মানে ভাই এটা বোঝাচ্ছে যে কতজন ব্যক্তি এই পিনটা দেখলো সেইটাকে ইমপ্রেশন বলা হয়। ওকে, বুঝতে পারছেন এখন সকলে কি বুঝতে পারছেন? এখানে 160 জন স্টুডেন্টের মতন আপনারা আছেন, যদি 160 জন ব্যক্তি এটা দেখেন তাহলে কত আসবে ইমপ্রেশন? 160 জন, তার মানে 160 জন ব্যক্তি এটা দেখছে, এইটাকেই ইমপ্রেশন বলা হয়। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ মনোযোগ সহকারে শোনার জন্য। তারপর দেখেন পিন ক্লিক, পিন ক্লিকটা নিয়ে একটু পরে কথা বলি। তারপর সেভ। তো সেভের আসলে কাজটা কি? সেভ হচ্ছে আপনি এই যে যখন বোর্ড তৈরি করছেন, যখন আমরা বোর্ড তৈরি করছি তখন আমরা কি করছিলাম? তখন মানুষের 2টা একটা পিন সেভ করি নাই? কি করছিলাম কি না মনে আছে? আমরা যখন বোর্ড যখন তৈরি করি তখন আমি আপনাদেরকে বলছিলাম যে মানুষের 2টা একটা পিন আপনি নিজের বোর্ডে আপনি সেভ করতেও পারেন, আবার নাও করতে পারেন। এই যে আপনার পিনটা যদি অন্য কোনো ব্যক্তি আপনার মানে তার বোর্ডে সেভ করে তাহলে সেটা আপনি দেখতে পারবেন। যদি এখানে লেখা থাকে 10 সেভ, তার মানে আপনাকে বুঝতে হবে মানুষ হয়তো বা 10 জন ব্যক্তি তারা আপনার এই পিনটা পছন্দ করছে, তারা তাদের বোর্ডে এটা সেভ করছে। বুঝতে পারছেন? এখন কি বুঝতে পারছেন সেভ আসলে কি? মানে এই পিনটা যদি আপনার মানে অন্য কেউ তার বোর্ডে সেভ করে তাহলে সেটাকে সেভ দেখায়। এখানে 100 সেভ লেখা থাকলে বুঝতে হবে 100টা বোর্ডে মানুষের সেভ আছে আমার এই পিনটা। তো আশা করি বুঝতে পারছেন। তাহলে স্যার ঠিক আছে বুঝতে পারলাম। ইমপ্রেশন মানে কয়জন ব্যক্তি দেখছে সেটাকে ইমপ্রেশন বলা হয়। সেভ মানে স্যার কয়জন ব্যক্তি এই পিনটা সেভ করছে সেটাকে বলা হয়। তারপর তৃতীয়, যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট বিষয় সেটা আমরা একটু দেখি, পিন ক্লিক। পিন্টারেস্টের ভাষায় এটাকে পিন ক্লিক অথবা আউটবাউন্ড ক্লিক বলা হয়। কি বললাম? এটা পিন্টারেস্টের ভাষায় পিন ক্লিক অথবা আউটবাউন্ড ক্লিক বলা হয়, যেটা অ্যাড কম্বো মার্কেট প্লেসের ভাষায় ইপিসি বলা হয়। ইতে আর্ন, পিতে পার, সিতে ক্লিক। অ্যাড কম্বো মার্কেট প্লেসে আমি আপনাদেরকে বিগত 2-3 নাম্বার ক্লাসে বলছিলাম যে পিন্টারেস্টে পার ক্লিকের বিনিময়েও কিন্তু আমরা একটা এক্সট্রা রেভিনিউ পাবো। যে অফারটা রিপিসির যত, এটা কিন্তু আমরা এক্সট্রা বোনাস পাবো পার ক্লিকের বিনিময়ে। তো এইটা কিন্তু পিন্টারেস্টের ভাষায় বলা হয় পিন ক্লিক অথবা আউটবাউন্ড ক্লিক, যেটা অ্যাডকম্বো মার্কেট প্লেসের ভাষায় বলা হয়
ইপিসি অর্থাৎ ইতে আর্ন, পিতে পার, সিতে ক্লিক। ইপিসি আর্ন পার ক্লিক। সকলে কি বুঝতে পারছেন কি বললাম? পিন্টারেস্টের ভাষায় এটাকে পিন ক্লিক এবং আউটবাউন্ড ক্লিক বলা হয়, যেটা অ্যাডকমা মার্কেট প্লেসের ভাষায় ইপিসি বলা হয়। পার ক্লিকে যে আমরা একটা এক্সট্রা রেভিনিউ পাবো সেটাকেই কিন্তু পিন ক্লিক বা আউটবাউন্ড ক্লিক বা ইপিসি যেটাই বলেন না কেন এটা বলা হয়। তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। তো স্যার ঠিক আছে, বুঝতে পারলাম পিন কিভাবে পোস্ট করতে হয়, 6টা থেকে 7টা স্টেপ কমপ্লিট করে সেটা বুঝলাম। আবার স্যার আপনি এটা বললেন ইমপ্রেশন কজন ব্যক্তি দেখছে এটাকে ইমপ্রেশন বলা হয়। পিন ক্লিক স্যার এটা অ্যাডকমো মার্কেট প্লেসের ভাষায় ইপিসি বলা হয়। পিন্টারেস্টের ভাষায় পিন ক্লিক অথবা আউটবাউন্ড ক্লিক বলা হয়। পার ক্লিকে আমরা যে একটা এক্সট্রা রেভিনিউ পাবো সেটাকে পিন ক্লিক বা ইপিসি বলা হয়। তারপর স্যার আপনি বললেন সেভ। আমার এই পিনটা যদি কোনো ব্যক্তি এটা সেভ করে তাহলে সেটা আমরা দেখতে পারবো। আর অবশ্যই এই 3টা ফাংশন কিন্তু আপনিই শুধু দেখতে পারবেন, এটা কিন্তু অন্য কেউ দেখতে পারবে না। মানুষ কিন্তু এই ইনফরমেশন গুলো জানবে না। আপনার পিন পোস্ট করলে আপনার অ্যাকাউন্ট থেকে আপনি শুধুমাত্র এগুলো দেখতে পারবেন যে কি রকম রিচ হচ্ছে। এখন আমরা আসলে এখানে ইপিসিটা পাবো কিভাবে এবং ট্রাফিক আসলে আসবে কিভাবে, এই জিনিসটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট এবং সেটাই আমরা শিখবো। ঠিক আছে? তো স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। তো এই পিনটা মানুষ আসলে কিভাবে দেখবে এবং কিভাবে স্যার আমাদের ইপিসিটা আর্নিং হবে এইটা যদি একটু বলতেন। হ্যাঁ, এখন আমি আপনাদেরকে সেইটাই বুঝাবো। মনে করেন আমি হচ্ছে ইউএসএ বা ইটালিতে আছি। ফর এক্সাম্পল আমি মনে করতে বলছি যে আমি মনে করেন ইটালিতে আছি। তো আমি অনেক মোটা, আমি হচ্ছে ডায়েট কন্ট্রোল করতে চাচ্ছি, হেলদি ফুড খেতে হবে, তাই না? তো আমি এই জন্য পিন্টারেস্টে গিয়ে সার্চ করলাম যে ডায়েট অ্যান্ড ওয়েট লস, ডায়েট অ্যান্ড ওয়েট লস টিপস বা ডায়েট অ্যান্ড ওয়েট লস দিয়ে আমি সার্চ করলাম। এই যে ডায়েট অ্যান্ড ওয়েট লস দিয়ে সার্চ করলাম বা ডায়েট অ্যান্ড ওয়েট লস টিপস দিয়ে সার্চ করলাম, আমার সামনে অনেকগুলো হচ্ছে পিন কিন্তু হচ্ছে হচ্ছে সাজেস্ট করবে। তো এই পিনগুলো যখন সাজেস্ট করবে তখন আমার কাছে মনে হবে ও আচ্ছা এটা 50% ডিসকাউন্ট, এটা একটা কফি, এটা তারা বুঝতে পারবে, সব তো ইটালিয়ান ভাষায় লিখছি। তো যাই হোক, এটা 50% অফ, বাহ এটা তো 50% অফ, তাহলে তো আমি এই কফিটা নিতে পারি। তখন কিন্তু সে কি করবে, এই পিনটাই কিন্তু মানুষের কাছে যাবে। বুঝতে পারছেন? আপনার অ্যাকাউন্ট বা আপনার ওয়েবসাইট কিন্তু মানুষের কাছে আগে যাবে না। এই পিন ডিজাইন যেটা আপনি করবেন এই অবশ্যই এই জন্য অ্যাট্রাকটিভ করতে বলছি প্রিমিয়াম ভার্সন ইউজ করে। আর প্রিমিয়াম ভার্সন ইউজ করলেই আপনি অ্যাট্রাকটিভ পিন ডিজাইন করতে পারবেন। এই জন্য আপনার টুলস গুলো নিছেন। তো যাই হোক দেখেন, এই পিনটা মানুষের কাছে যখন যাবে, এটা কিন্তু মানুষের কাছে যাবে যখন কোনো ব্যক্তি পিন্টারেস্টে গিয়ে সার্চ করবে ডায়েট অ্যান্ড ওয়েট লস, আপনার পিনটা আসার সম্ভাবনা থাকবে বা আপনার পিনটা আসবে। তো তখন আমার কাছে মনে হবে যে এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি দেখলাম যে 50% ডিসকাউন্ট বা ভালো। তো তারপর আমি আরো বিস্তারিত জানতে চাচ্ছি, এই যে এখানে ডিসক্রিপশন আপনি লিখে রাখছেন সেটা আমি পড়বো। পড়ার পর ট্রাফিক কি করবে, এখান থেকে ভিজিট সাইট, উনি চাইলে আপনার অ্যাকাউন্টটাও দেখতে পারবে, যেখান থেকে এখানে ক্লিক করলে পিন্টারেস্ট অ্যাকাউন্টটাও দেখতে পারবে। তো এখন উনি বলতে ভিজিট সাইট, এই যে ঠিক আছে। তো উনি এখান থেকে ভিজিট সাইটে ক্লিক করবে। যখন এই ভিজিট সাইটে ক্লিক করলো তখনই কিন্তু ওনার সামনে আপনার ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে, যেরকম করে সেম এইভাবে করে ওপেন হবে। এবং এই যে দেখেন অ্যাড দেখাচ্ছে, ওই ব্যক্তিটা ওয়েবসাইট ঢুকলোতে যে অ্যাডগুলো চোখে পড়বে এটার জন্য তো আর্নিং করতেইছেন। পাশাপাশি সে এখানে দেখবে ও আচ্ছা ডায়েট অ্যান্ড ওয়েট লস, তার মানে ঠিক আছে। তারপর এখান থেকে দেখবে যে ওয়েবসাইটের ব্যানারেও লেখা আছে ডায়েট অ্যান্ড ওয়েট লস 50% ডিসকাউন্ট, কি তাই না? এটা পিনের মধ্যেও সে দেখছে, আবার ওয়েবসাইট আপনার ওয়েবসাইটে এসেও কিন্তু সেটা দেখতেছে। তার মানে সে মনে করবে জানা তাহলে ঠিক আছে 50% আসলেই ডিসকাউন্ট। তারপর সে এগুলো অ্যাড ট্যাড তো দেখবে, এটার জন্য তো আর্নিং করবে না। পাশাপাশি সে এই যে লেখা আছে ডেটা পে ডেটা ডি প্যাসো, এখান থেকে এই ছবিটাতে ইনি ক্লিক করে দিবে। এখানে যখন ক্লিক করবে ওনার সামনে আবার পি লার্নিং পেজটা ওপেন হয়ে যাবে। পি লার্নিং পেজে আবার এই যে অ্যাড শো করছে, তারপরে ইনি এগুলো পড়বে। ঠিক আছে? 85 থেকে 84 কেজি কিভাবে নিয়ে আসবে। তারপরে যে এই মেয়েটা আগে অনেক মোটা ছিল এখন চিকন হয়েছে। ঠিক আছে? এগুলো আসলে পড়বে। এগুলো ইটালিয়ান ভাষা দিয়ে করা। এগুলো অবশ্যই ইটালির ব্যক্তি এখানে এইভাবে করে পড়বে। পড়ার পর এরকম করে দেখবে যেটা আচ্ছা এই কফিটা হচ্ছে একটা কোকোনাট ফ্লেভার। তো ইনি হাবিজাবি অনেক কিছু পড়বে। পড়ার পর এই যে এটাও ইনি কিন্তু আপনার Pinterest এর পিনে দেখছে, এই যে এই ছবিটা এখানে Pinterest পিনে দেখছে। তার মানে ওয়েবসাইটেও আছে। তখন উনি বুঝতে পারবে ও না তাহলে ঠিক আছে এই অফারটায় বা এই কফিটায়। তারপরে এই যে এখানে 150 গ্রামে একটা কফি, তারপরে এখানে কমেন্টি মানে কমেন্টস, ইনি কমেন্টস বা রিভিউ গুলো পড়বে যেটা আসলে ভালো কিনা। এই মেয়েটা আগে মোটা ছিল এখন চিকন হয়েছে, এই মেয়েটা আগে মোটা ছিল এখন চিকন হয়েছে, এই মেয়েটা হচ্ছে আগে মোটা ছিল এখন চিকন হয়েছে। ঠিক আছে? মানে এগুলো দেখবে আর কি উনি। তো ইনি পরে এখন ভাবতেছে যে না তাহলে ঠিকই আছে, তাহলে আমি এটা আসলে নিব। ঠিক আছে? তো উনি এটা অর্ডার করার জন্য কি করবে বা উনি এটা নিতে চাচ্ছে, তখন কিন্তু উনি এই যে এখানে ক্লিক করবে। এখানে আমরা কি বসাইছি? অফার লিঙ্ক সেটআপ করছি, কি তাই না? এখানে অফার লিঙ্ক সেটআপ করছি না? এখানে কিন্তু আমরা অফার লিঙ্ক সেটআপ করছি এই বাটন গুলোতে। তো তখন কিন্তু উনি কি করবে?
এই বাটনটাতে এই যে ধ্যাম করে ক্লিক করে দিবে। এই যে বাটনে ক্লিক করলো, করার সঙ্গে সঙ্গে আবার একটা অফার পেজ ওপেন হইলো ওনার সামনে। এইটাও ইটালিয়ান ভাষা দিয়ে লেখা, যিনি আগে অনেক মোটা ছিল এরকম চিকন হইছে। ট্রাফিক এগুলো পড়বে, আপনাকে পড়তে হবে না, এগুলো ট্রাফিক পড়বে। মানে ট্রাফিক এসে কিভাবে আসলে আসবে এবং কি কি করবে সেটা বুঝাচ্ছি। তারপর কিন্তু এই যে ইনি পড়বে যে এখানে লেখা আছে, এগুলো সব ইটালিয়ান ভাষা দিয়ে লেখা। তো চিকন হতে হলে বা ডায়েট কন্ট্রোল করতে হলে আমি ফাস্ট ফুড খাবো নাকি ভেজিটেবলস খাবো, এগুলো সমস্ত বিষয়গুলো লেখা আছে। এগুলো অবশ্যই ট্রাফিক পড়বে। তারপরে যে মোটা ছিল চিকন হইছে, ঠিক আছে? তো যাই হোক এখানে অনেক কিছুই মানে লেখা আছে, এগুলো আসলে ট্রাফিক পড়বে। তারপরে যে চর্বি, ঠিক আছে? পেটের যে ভুঁড়ির চর্বি সেটা দেখাচ্ছে। তারপর ২ নাম্বার কিভাবে কমবে, এগুলো সব ইটালিয়ান ভাষায় এখানে লেখা আছে। এগুলো ওনারা আসলে পড়বে। তো পড়ার পর ইনি হচ্ছে এখন চাচ্ছে যে আমি অফারটা নিবো। ইনি আরো বিস্তারিত একটার পর একটা কিন্তু পেজ আসতেছে এবং ট্রাফিককে কিন্তু বলতেছে যে ভাই দেখেন এগুলো এই যে এখানে ভেরিফাইড কিনা বা অ্যাপ্রুভাল কিনা, ঠিক আছে? এই সমস্ত বিষয়গুলো এখানে বলছে। তারপরে এখানে সাইন টাইন হাবিজাবি দেওয়া আছে। তো যাই হোক সে কিন্তু এগুলো দেখে পড়বে, পড়ার পর এই যে দেখেন এই অফারটাই যে এখানে একটা বাটন ইয়ে করতেছে যে অর্ডিনা K2 ম্যাসো ব্লু কর্নলি 50% ডিসেন্টো, অর্থাৎ প্লিজ অর্ডার করুন 50% ডিসকাউন্ট। এই বাটনটা কিন্তু লাফালাফি করতেছে, তখন কিন্তু ট্রাফিক এখানে পড়ে বুঝতে পারবে যে না তাহলে এটা অর্ডার করি বা এটা আমি নিব। তখন কিন্তু সেই যে অর্ডিনা মানে অর্ডার করাকে বোঝায়, ঠিক আছে? ইটালিয়ান ভাষায় আসলে লেখা। তখন কিন্তু সে এখান থেকে এটাতে ক্লিক করলো, এই যে ক্লিক করলো। ক্লিক করার সঙ্গে সঙ্গে এনার সামনে অফার পেজটা কিন্তু চলে আসছে। এনার সামনে কি আসছে? অফার পেজটা চলে আসছে। অফার পেজটা চলে আসার পর দেখা যায় যে 50% ডিসকাউন্টে এই যে 23 মিনিট 22 সেকেন্ড আছে। এত মিনিটের মধ্যে যদি এই ইনি হচ্ছে অফারটা নেয় তাহলে ইনি 50% ডিসকাউন্ট পাবে। সেটা আরকি এখানে বলে দিছে। তবে এটা একটা মার্কেটিং পলিসি তাদের। যতবারে আপনি ঢুকবেন ততবারে ওই 30 মিনিটেই দেখাবে। ঠিক আছে? মানে এর মধ্যে যাতে করে ট্রাফিক তাড়াতাড়ি নেয় সেটা আরকি বুঝায়। তো যাই হোক সে কিন্তু কি করবে এখানে 39 ইউরো। একটা কফির দাম 39 ইউরো, যেটা 150 গ্রামের একটা কফি, যেটা ডায়েট অ্যান্ড ওয়েট লস এর মানে খাইলে এই যে এখানে আমার মিনিট টাইমিং উঠতেছে যে এত সেকেন্ডের মধ্যে নিতে হবে তাড়াতাড়ি, ঠিক আছে? এবং এই যে আজকে ডেটও এখানে শো করছে। তো যাই হোক এখানে হচ্ছে 39 ইউরো, যেটা বাংলাদেশ টাকায় প্রায় 4,500 টাকার মতন, ঠিক আছে? বাংলাদেশ টাকায় 4,500 টাকার মতো একটা কফির দাম। এখন আবার অনেকে মনে মনে ভাবতে পারেন যে স্যার 4,500 টাকা দিয়ে কি কেউ কফি নিবে, কি তাই না? এটা অনেকে মনে মনে ভাবতে পারেন যে স্যার এটা 39 ইউরো, যেটা বাংলাদেশ টাকায় 4,500 টাকা। একটা কফির দাম যদি 150 গ্রাম একটা কফি 4,500 টাকা হয়, এটা তো স্যার অনেকে হয়তো বা নাও নিতে পারে। অবশ্যই এটা নিবে। একটু বুঝাই তাহলে বুঝতে পারবেন। এইটা বাংলাদেশে 4,500, বাংলাদেশে 4,500 টাকা মনে হচ্ছে, কারণ আপনি বাংলাদেশ টাকায় কনভার্ট করছেন এই জন্য। বাংলাদেশের টাকার দাম অনেক কম, কিন্তু উন্নত দেশে ইটালি, জার্মানি, ফ্রান্স এগুলো সমস্ত দেশগুলো হচ্ছে উন্নত দেশ। এদের মাথা পিছু আয় অনেক বেশি, জীবনযাত্রার মান অনেক উন্নত, ঠিক আছে? এবং এগুলো উন্নত দেশ, ঠিক আছে? অর্থাৎ শক্তিশালী দেশ। তো বাংলাদেশে আপনার কাছে 4,500 টাকা অনেক মনে হতে পারে, কারণ বাংলাদেশের টাকার দাম কম এই জন্য। কিন্তু তাদের কাছে সেটা 39 ইউরো কোনো টাকা না। এটা বলতে গেলে যেমন আপনি বাংলাদেশে যেরকম 39 টাকা খরচ করেন, আমরা বাংলাদেশে 39 টাকা দিয়ে মনে করেন আপনি আপনার কোনো একজন ফ্রেন্ডের সঙ্গে রেস্টুরেন্টে গেছেন, তো আপনি কফি খেতে চাচ্ছেন, একটা কফির দাম 39 টাকা। তো আপনি কি দুইটা কফি ওখানে অর্ডার করতে পারবেন? 39 টাকা দিয়ে কি আপনি কফি খাবেন না? রেস্টুরেন্টে গেলে কি খাবো কিনা? বাংলাদেশের নর্মাল চিন্তাটা করুন আপনারা, যে আমি একটা রেস্টুরেন্টে গেছি আমাকে আমার এক বন্ধুকে নিয়ে, তো সেক্ষেত্রে আমি 39 টাকা দিয়ে কি কফি খেতে পারবো নাকি পারবো না, কোনটা? মানে স্বাভাবিক বিষয়টা আমি বোঝাচ্ছি যে 39 ইউরো একটা কফি আমরা কি খেতে পারবো না? স্বাভাবিক বিষয়। যে মাসে 10,000 টাকা ইনকাম করবে সে 39,000 টাকা দিয়ে একটা কফি খেতে পারবে, কি তাই না? যদি আপনি মাসে 10,000 টাকা ইনকাম করেন তাহলে কি আপনি 39 টাকা দিয়ে কফি খেতে পারবেন না? অবশ্যই আমরা খেতে পারবো। তো বিষয়টা কিন্তু এইটা। তো সেরকম এই যে আপনি 10,000 টাকা ইনকাম করতেছেন, আপনি 39 টাকা দিয়ে কফি খেতে পাচ্ছেন, এটা স্বাভাবিক বিষয়। কারণ ঢাকা শহরে একটা মিনিমাম রিক্সা ভাড়াই 50 টাকা। 39 টাকা তো আরো দূরে থাক, তাই না? 50 থেকে 100 টাকা ঢাকা শহরে রিক্সা ভাড়া বা ট্রান্সপোর্টের ভাড়া, যেটাকে আমরা বুঝি বা বলি। তো যাই হোক 39 টাকা আসলে আপনি আজকে কোথাও ঘুরতে যান, আপনার যাতায়াতেই 39 টাকার বেশি চলে যাবে। তো আমাদের কাছে 39 টাকা যেরকম ভ্যালু, ওই সমস্ত উন্নত দেশে ইতালিতে এই 39 ইউরোটা ওইভাবে ইউজ হয়। আপনি যেরকম 39 টাকাকে যেরকম ভ্যালু মনে করেন, সেরকম এই 39 টাকা হচ্ছে ওদের কাছে এতটুকুই ভ্যালু মনে হয়।
আশা করি বুঝাতে পারছি। মনে করেন আমরা বাংলাদেশে স্যার যেহেতু ১০,০০০ টাকা যদি আমরা ইনকাম করি মান্থলি, তাহলে অবশ্যই আমরা ৩৯ টাকা দিয়ে একটা কফি খেতে পারবো, এটা স্বাভাবিক বিষয়। আর ওনারা যদি ১০,০০০ ইউরো ইনকাম করে, তো ১০,০০০ ইউরো যেটা বাংলাদেশ টাকায় প্রায় ১০ লক্ষ টাকার উপরে, তো ধরলাম ১০ লাখ টাকা। তো যার মান্থলি ইনকাম ১০ লাখ টাকা, সে কি ৪,৫০০ টাকা দিয়ে একটা কফি খেতে পারবে না? কি পারবে কিনা বলেন? যার মাসে ইনকাম ১০ লাখ টাকা, সে কি ৪,৫০০ টাকা দিয়ে কফি খেতে পারবে না? যদি আপনি ওই হিসাবেই করেন যে ১০,০০০ ইউরো ইকুয়াল কত? ১০ লক্ষ টাকা। তো ১০ লক্ষ টাকা থেকে ৩৯ ইউরো ৪,৫০০ টাকা। তাহলে ৪,৫০০ টাকা দিয়ে কি একটা কফি খেতে পারবে না? ৪,৫০০ কেন? সে যদি ১০,০০০ টাকা দিয়েও কফি খায়, তারপরেও তো তার কোনো যায় আসবে না। কারণ তার ইনকামে ১০ লক্ষ টাকা, যেটা হিউজ মান্থলি। তো ওই দেশে মিনিমাম মানুষ ইনকাম করে ১০,০০০, ১৫,০০০, ২০,০০০ ইউরো। বুঝতে পারছেন এখন? তো ৩৯ ইউরো তাদের কাছে হাতের ময়লা মনে করে। ঠিক আছে? তো যাই হোক, বিষয়টা হচ্ছে এটা স্বাভাবিক বিষয়। এটা জাস্ট বুঝাইলাম যে অবশ্যই সে ৩৯ ইউরো নিয়ে এটা করতে পারবে। তো যাই হোক, সে কিন্তু ট্রাফিক এখানে দেখবে যে ও আচ্ছা ৫০% ডিসকাউন্ট ৩ সেকেন্ডের মধ্যে এখন আমাকে অর্ডার করতে হবে, না হলে অফারটা আমি পাবো না। তো এখানে কিন্তু উনি ওনার নিজের দেশটা দিবে, ইটালি দিবে। ঠিক আছে? কোন দেশ থেকে আর কি অর্ডার করবে সে দেশটা দিল। তো আমি মনে করি এখানে ইটালি দিলাম। তারপর নোম মানে নাম। তো এখানে আমি আমার নিজের নামটা দিলাম। ঠিক আছে? আমি এখানে আমার নিজের নামটা দেই আরকি বোঝানোর উদ্দেশ্যে। তো ট্রাফিকের নাম দিবে। তারপর দেখেন এখানে লেখা আছে নিমোর ডি টেলিফোনো। ঠিক আছে? নিমোরো ডি টেলিফোনো মানে ফোন নাম্বার আরকি, টেলিফোন নাম্বার দিতে বলছে। তো মনে করেন এখানে আমি একটা ইটালির টেলিফোন নাম্বার দেই। ঠিক আছে? উল্টাপাল্টা একটা ইটালি টেলিফোন নাম্বার দিচ্ছি আমি। তবে অবশ্যই ওনারা তো আর উল্টাপাল্টা দিবে না, ওনাদের নিজেদেরটাই দিবে। তো যাই হোক, এখানে তাহলে ট্রাফিক কি করবে? কান্ট্রি দিবে ইতালি, ইনার নাম দিবে, তারপর টেলিফোন নাম্বার দিবে, তারপর এই যে অর্ডিনা, এই অর্ডিনা অপশনটাতে ক্লিক করে দিবে। এই যে দেখেন, অর্ডিনা অপশনটাতে ক্লিক করলো। এই যে এখানে লেখা আসছে যে শান্ত থ্যাংক ইউ ফর ইওর অর্ডার। তো ওনার নাম ওখানে লেখা থাকবে এবং ওনাকে থ্যাংক ইউ জানাবে ওদের দেশের ভাষায়। তারপর এখানে উনি অ্যাড্রেস দিবে। ঠিক আছে? অ্যাড্রেস দিল, সেন্ড অপশনে ক্লিক করলো, বাস শেষ। এখন অ্যাডকম্বো মার্কেট প্লেস বা কেটু ম্যাসোবুল আইটি এই কোম্পানি তাকে ফোন দিবে যে স্যার আপনি হচ্ছে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে একটা কফি আপনি অর্ডার করছিলেন, আমরা কি আপনার বাসায় এটা পাঠাই দিব? তো তখন ট্রাফিক বলবে যে হ্যাঁ তুমি পাঠাই দাও। তো ওই প্রোডাক্টটা যদি উনি নেয়, ঠিক আছে, মানে ওনারাই এখন বাকি কাজ করবে, ওনাদের ওখানে অফার চলে গেছে বা অর্ডার চলে গেছে, ওই কোম্পানি ওই ক্লায়েন্টকে ফোন দিবে, নাম্বার যেটা এখানে দিছে উনি, ওটা তো ওনারাই জানবে। ঠিক আছে? তো ওনারা ওই নাম্বারে ফোন দিয়ে বলবে যে স্যার আপনি কি কফিটা নিতে যাচ্ছেন, মানে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে ওনার বাসায় পাঠিয়ে দিবে, উনি দেখবে তারপর টাকাটা দেবে। এরকম করে আপনি যতগুলো প্রোডাক্ট সেল করতে পারবেন ততবার আপনি কিন্তু $38.5 করে পাবেন। ঠিক আছে? একটা প্রোডাক্ট সেল করলে $38, আবার যদি একটা প্রোডাক্ট সেল হয় $38, এরকম করে যতগুলো প্রোডাক্ট সেল করবেন মার্কেটিং করে, ততগুলো আপনার হচ্ছে আর্নিং হবে। বুঝতে পারছেন আমার কথা? সকলে কি বুঝতে পারছেন? যতগুলো অর্ডার করবে ততগুলোর জন্য আপনি $38.5 পাবেন। এখন মনে করেন কোনো একজন ট্রাফিক আপনার ওয়েবসাইটে এসে অর্ডার করছে কিন্তু অফারটা নেয়নি। কি বললাম? মনে করেন কোনো একটা ট্রাফিক আপনার ওয়েবসাইটে আসছে কিন্তু উনি অর্ডার করছে কিন্তু ওটার জন্য উনি টাকাটা মানে ওই ইয়েটা নেয়নি, মানে কফিটা নেয়নি। ঠিক আছে? তাহলে কি স্যার আমরা টাকা পাবো? না। তখন আপনি $38.5 পাবেন না। কিন্তু ইপিসির জন্য আপনি আর্নিং পাবেন। পার ইপিসিতে এই বর্তমানে যে অফারটা নিয়ে আমি কাজ করতেছি, ইপিসি প্রায় 25 থেকে 30 সেন্টের মতন মনে হয় আছে। প্রায় 20 সেন্টের মতন হবে। 20 সেন্ট। কোনো অফার মানে কোনো ট্রাফিক আপনার ওয়েবসাইটে আসলে আপনি ইপিসি পাবেন। সে এখন প্রোডাক্ট নেক আর না নেক। সকলে কি বুঝতে পারছেন? যতজন ট্রাফিক আপনার ওয়েবসাইটে জাস্ট আসবে, সে এখন অর্ডার করুক আর না করুক, ওয়েবসাইটে আসছে মানে অফার পেজে আসবে। অফার পেজে আসলেই আপনি প্রতিটা অফারের জন্য ওই ইপিসিটা আপনি পাবেন। উনি যদি প্রোডাক্টটা নেয় তাহলে তো ওই প্রোডাক্টের কমিশনটাও পাবেন, আবার ইপিসিও পাবেন। আবার যদি উনি অফারটা না নেয় তখন আপনি ইপিসিটা পেয়ে যাবেন। অর্থাৎ এখানে যেই ট্রাফিকে আসুক না কেন, অবশ্যই আপনার কিছু না কিছু আর্নিং হবে। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। সকলে কি এ পর্যন্ত বুঝতে পারছেন? সকলে একটু মেসেজে বলুন যে ট্রাফিক এসে আসলে কি করবে? এটা কিন্তু আপনাকে করতে হবে না। এটা কিন্তু ট্রাফিক করবে, আমরা নয়। আমি মনে করেন ইতালিতে থাকি, আমি অর্ডার করে আপনাদেরকে জাস্ট দেখাইলাম। তো এটা আপনাকে করতে হবে না, এটা ট্রাফিকেই করবে। তো এখন আপনারা আবার মনে মনে ভাবতে পারেন যে স্যার ঠিক আছে, বুঝতে পারলাম কতজন ট্রাফিক আসছে, এটার জন্য আমরা ইপিসিটা পাবোই, পাশাপাশি আমরা কোনো একটা কারণে আমরা কমিশনটাও স্যার পাবো। তো স্যার আমার ওয়েবসাইটে কতজন ব্যক্তি আসলো আজকে, কতজন আসলো না, কতজন অর্ডার করলো না করলো, এই জিনিসগুলো কি আমি দেখতে পারবো? এই জিনিসগুলো কি আমি দেখতে পারবো? হ্যাঁ, অবশ্যই। কতজন ট্রাফিক আপনার ওয়েবসাইট ভিজিট করছে, কতগুলো ইপিসি আসলো, কতগুলো প্রোডাক্ট নিছে কিনা, সমস্ত বিষয়গুলো আপনারা কিন্তু দেখতে পারবেন। কিসের মাধ্যমে দেখতে পারবেন? অ্যাড কম্বো মার্কেট প্লেসের মাধ্যমে আমরা দেখতে পারবো।
আপনার ট্রাফিক আছে কজন আসছে, কালে কজন আসতেছে, এই সমস্ত ইনফরমেশন গুলো আপনি কিন্তু দেখতে পারবেন আপনার অ্যাড কম্বো ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস থেকে। তাহলে চলেন, আমি এখন অর্ডার করলাম, এটাও কিন্তু দেখাবে। তো আমি অ্যাড কম্বোতে যাই, তো আমার ওই ডেমো অ্যাকাউন্টে আমি যাচ্ছি, আপনারা আপনাদের অ্যাড কম্বো থেকে দেখতে পারবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে অ্যাড কম্বোতে যাব, ঠিক আছে। তো অ্যাড কম্বোতে যাচ্ছি, এখান থেকে আমি লগ ইন করতেছি আমার ওই মার্কেট প্লেস অ্যাকাউন্টটা। মানে অ্যাড কম্বোতে আপনি সব দেখতে পারবেন, এ টু জেড পুরো ফিডব্যাক আপনি দেখতে পারবেন। তো জিমেল পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করবো। তো লগ ইন করার পর এখান থেকে দেখেন যে বিষয়টা, এই যে বাম পাশে অনেকগুলো ফাংশন আছে না, কি লেখা, এই কি লেখা আছে বলুন সকলে মেসেজে, বাম পাশে কি লেখা আছে? অ্যাড কম্বো মার্কেট প্লেসে এসে বাম পাশে কি লেখা আছে, কি লেখা আছে বাম পাশে? অ্যাড কম্বো মার্কেট প্লেসে আমি আসলাম, অ্যাড কম্বো মার্কেট প্লেসে এসে বাম পাশে কি লেখা আছে? অর্ডারস। ভেরি গুড। এই অর্ডারস অপশনটাতে আমরা ক্লিক করে দেব। এই যে অর্ডারস অপশনে ক্লিক করলাম, দেখেন অর্ডারস অপশনে ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি, এই যে দেখেন 14/3, একেবারে সহজ কথায় আপনি অ্যাড কম্বো মার্কেট প্লেসে এসে বাম পাশে অর্ডারস অপশনে ক্লিক করবেন। অর্ডারস অপশনে ক্লিক করার পর এই যে দেখেন 14/3/2025 11টা 15 মিনিট, এখন বাজে 11টা 20 মিনিট। 11টা 15 মিনিটে আমি এই যে আছে 14 তারিখ 3 মাস 2025, আমি কিন্তু একটা অর্ডার করেছি, সেটা এখানে দেখাচ্ছে যে পুরা নাম আপনাকে দেখাবে না সিকিউরিটি সিস্টেমের বা নিরাপত্তার সাথে। লাস্ট 3 ডিজিট আমার নাম শান্ত দিয়েছিলাম, এনটিও লাস্টে শো করছে, টেলিফোন নাম্বার লাস্টে 3 ডিজিট, কান্ট্রি কি দিয়েছিলাম, এই যে ইটালি দিয়েছিলাম, কিন্তু কান্ট্রি আইপি কিন্তু আমরা বাংলাদেশ। আমি তো আর ইটালিতে নাই, আমি কোথায় আছি? বাংলাদেশে আছি। এইটা পর্যন্ত ট্র্যাক করে ফেলছে। তারপর কোন অফার নিছে, কে টু ম্যাসে বলো, অফার আইডি নাম্বার কত সেইটা, কোন পি ল্যান্ডিং পেজ গেছে, কোন ল্যান্ডিং পেজে গেছে, অফারটা আসলে নিছে কিনা, এ টু জেড সকল ইনফরমেশন আপনাকে এখানে দেখতে পারবেন। অর্থাৎ কত তারিখে, কত মিনিটে, কত সেকেন্ডে, কত নাম কি, ফোন নাম্বার কি, কান্ট্রি আইপি কি, কোন অফারে গেছে, কোন বি ল্যান্ডিং পেজে গেছে, কোন ল্যান্ডিং পেজে গেছে, পুরা ওই অফারটা উনি নিছে কিনা, সমস্ত ইনফরমেশন কিন্তু আপনি অ্যাড কম্বোতে দেখতে পারবেন। এখানে হোল্ড আছে, হোল্ড মানে কি, এখনো নেয়নি, হোল্ডে আছে। তো এখানে যখন লেখা থাকবে ইন মানে অ্যাক্টিভ, তখন এখানে বুঝতে পারবেন সে অফারটা নিছে এবং কমিশনটা আপনার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। বুঝতে পারছেন? তো দেখেন আমি বাংলাদেশ থেকে অর্ডার করছি, এই জন্য বাংলাদেশ কান্ট্রি আইপি কিন্তু দেখাইছে। যদি আমি ইটালি থেকে ইটালি করতাম, ইপিসিটা আমার ইনস্ট্যান্ট আমার অ্যাকাউন্টে কিন্তু যোগ হয়ে যেত। বুঝতে পারছেন বিষয়টা? তো এরকম করে যতগুলো আপনি সমস্ত ইনফরমেশন গুলো আপনি এখানে দেখতে পারবেন। তো দেখেন এখানে যদি আপনি মনে করেন যে স্যার তাহলে তো আমি ভিপিএন ইউজ করতে পারি, পেইড ভিপিএন একটা কিনে আমি নিজে নিজে ক্লিক করবো আর অর্ডার করব আর এই পিসিটা আর্নিং করব। তারপর স্যার আমি আইপি অ্যাড্রেস কিনবো, নিজে নিজে ক্লিক করবো আর নিজে নিজে ইনকাম করব, কি তাই না? এটা অনেকের মাথায় বুদ্ধি আসতে পারে। কি এইরকম কি মনে করছেন কেউ যে স্যার আমি তাহলে ভিপিএন অথবা আইপি অ্যাড্রেস কিনে ইটালির লোকেশন দিয়ে নিজে নিজে ক্লিক করবো আর নিজে নিজে আমি ইনকাম করবো ইপিসি গুলো, কি তাই না? না, আপনি যেটা ভাবছেন সেটা আপনার আগে এনারা ভেবে ফেলছে। কোনো ধরনের কোনো আইপি এবং ভিপিএন দিয়ে আপনি কান্ট্রি চেঞ্জ করে এখানে ইপিসি আর্নিং করতে পারবেন না। অ্যাড কম্বো মার্কেট প্লেস একটা আন্তর্জাতিক মার্কেট প্লেস, একটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, যেটা পুরা বিশ্বের লোকজনরা এখানে কাজ করে। কাজেই তারা এতটা বোকা নয় যে এই ফাংশনটা রাখবে। কাজেই আপনি যদি কোনো আইপি অ্যাড্রেস এবং ভিপিএন ইউজ করে নিজে নিজে ক্লিক করে নিজে নিজে আপনি ইপিসি আর্নিং করতে চেষ্টা করেন, আপনি তো আর্নিং করতে পারবেনই না, পাশাপাশি অ্যাকাউন্ট উল্টা পুরো সাসপেন্ড করে দিবে। বুঝতে পারছেন সকলে আমার কথা? অবশ্যই রিয়েল ট্রাফিক আপনার ওয়েবসাইটে এসে এটা করতে হবে। তাহলে এটার বিনিময়ে আপনি ট্রাফিক মানে ওই ইপিসি এবং এই অফারটার বিনিময়ে আপনি কমিশনটা পাবেন। নিজে নিজে ক্লিক করলেন আর হয়ে গেল, এত ইজি নয়। এটা কোনোভাবেই সম্ভব নয়, উল্টা অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিবে। সকলে কি বুঝতে পারছেন কি বললাম? এটা কোনোভাবেই সম্ভব নয়। আপনাকে অবশ্যই রিয়েল ট্রাফিক ইটালির আসতে হবে এবং ওই দেশে যে দেশ নিয়ে কাজ করছেন সে দেশের ট্রাফিকে আসতে হবে, তাহলেই আপনি এখান থেকে আর্নিংটা করতে পারবেন। তো এ পর্যন্ত কি সকলে বুঝতে পারছেন? ক্লাস এখনো শেষ হয়নি। এ পর্যন্ত কি সকলে বুঝতে পারছেন? ওকে, ভেরি গুড। এখন হলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট বিষয় যে স্যার ঠিক আছে সবকিছুই বুঝতে পারলাম, ট্রাফিক কিভাবে আমাদের ওয়েবসাইট মানে পিন্টারেস্টে আসবে, পোস্টে ক্লিক কিভাবে করবে, সে কি কি কোন কোন পেজ ইউজ করবে, কোন কোন পেজে যাবে এবং দেখবে, কিভাবে ইপিসি আমাদের আর্নিং হবে, কিভাবে প্রোডাক্ট আমাদের সেল হবে, কেন আমরা টাকা পাবো, এই সকল বিষয়গুলো স্যার আমরা বুঝলাম। পাশাপাশি এই অফারটা আমরা কোথায় দেখতে পারবো সেটাও স্যার আমরা বুঝলাম। এখন স্যার আমরা কি আসলে এত পরিমাণ ট্রাফিক পাবো? আমরা কি স্যার এত পরিমাণ আসলে ট্রাফিক পাবো? এইটা যদি একটু বলতেন। হ্যাঁ, এটা তো শুধু মুখে বলবো না,
পাশাপাশি সেটা চলেন প্র্যাকটিক্যালে তাহলে দেখাই যে আমরা আসলেই টার্গেটেড কান্ট্রি এবং টার্গেটেড অফার অনুযায়ী প্রচুর পরিমাণে ট্রাফিক আমরা জেনারেট করতে পারবো কিনা। তাহলে চলেন শুরু করা যাক যে আসলে আমরা ট্রাফিক পাবো কিনা, কি তাই না? অনেকে মনে মনে ভাবতে পারেন যে স্যার ট্রাফিক কি আসলে আসবে? সেটা তো মুখে বলবো, পাশাপাশি এই প্র্যাকটিক্যালেও দেখাই দেবো এবং আপনারা নিজেরা চাইলেও দেখতে পারবেন যে আমরা আসলেই প্রচুর পরিমাণে ট্রাফিক Pinterest বিজনেস অ্যাকাউন্ট থেকে জেনারেট করতে পারবো কিনা টার্গেটেড কান্ট্রি এবং টার্গেটেড অফার অনুযায়ী। তাহলে চলেন আমরা Pinterest অ্যাকাউন্টে যাই। তো Pinterest অ্যাকাউন্টে আমরা যাব। তো দেখেন এই Pinterest অ্যাকাউন্টে আমরা আসলাম। তো Pinterest অ্যাকাউন্টে আসার পর আমাদের এই পিনের নামটা দিয়ে আমরা সার্চ করি। দেখেন এখান থেকে এটা কপি করলাম। কপি করে এই যে উপরে সার্চ, আপনি নিজে চাইলেও দেখতে পারবেন। এখানে সার্চ আইকনে গিয়ে ওই পিনের নামটা মানে ওই নামটা লিখলাম আর কি, যে রিলেটেড পিন পোস্ট করলাম এটা দিয়ে লিখলাম। আমি ডায়েট এন্ড ওয়েট লস নিয়ে কাজ করতেছি। ডায়েট এন্ড ওয়েট লস দিয়ে সার্চ করলাম। এই যে দেখেন আপনার মতোই একই দেশ, একই অফার, একইভাবে একই অফ দিয়ে কিন্তু এই যে হাজার হাজার মিলিয়ন মিলিয়ন ব্যক্তি এখানে কাজ করতেছে, কি তাই না? কাজ করতেছে না নাকি? এগুলো আপনি পিন পোস্ট করছেন কোনগুলো? অবশ্যই আপনার মতো হাজার হাজার ব্যক্তি একই অফার, একই দেশ, একই ক্যাটাগরি নিয়ে কিন্তু কাজ করতেছে। তাদের অ্যাকাউন্টগুলো একটু ভিজিট করে দেখাই চলেন। তো এখান থেকে মনে করেন একটা অ্যাকাউন্ট ক্লিক করলাম, এটা ক্লিক করলাম, ক্লিক করার পর ডক্টর ইসাবেলা নাম। তো এই অ্যাকাউন্টে আমি যাই। এই যে দেখেন ইনি কোনো কভার ফটোটা দেয় নাই, ঠিক আছে? ইনি এখানে কি দিছে, এই যে দেখেন ইনার ইউজার নেমটাও ঠিকভাবে দেয় নাই, দুইটা ভুল হইলো। যাই হোক, তারপর দেখেন 1,23,000 মান্থলি ভিউ। ভাবা যায় এনার এই অ্যাকাউন্টে 1,23,000 মান্থলি ভিউ, মানে মাসে 1,23,000 ভিজিট করে। বুঝতে পারছেন আমার কথা? সকলে কি দেখতে পাচ্ছেন এখানে কি লেখা? আমি একটু জুম করে দেখাই তাহলে আরো ভালো বুঝতে পারবেন। এই যে দেখেন 1,23,000 মান্থলি ভিউ, 1,23,000 মান্থলি ভিউ, মানে মাসে এনার অ্যাকাউন্টে 1,23,000 লোকজন ভিজিট করে। তো একটা ইটালির অ্যাকাউন্ট ডক্টর ইসাবেলা বা এগুলো সব ইটালিয়ান ভাষা দিয়ে লেখা আছে। তাহলে 1,23,000 লোকজন কি বাংলাদেশি লোকজন নাকি ইন্ডিয়ান লোকজন, কোনটা বলেন সকলেই? এইটা পুরো অ্যাকাউন্টে ইটালিয়ান ভাষা দিয়ে করা। তো 1,23,000 এনার মান্থলি ভিউ। তো এনার মান্থলি ভিউ গুলো কোন দেশের হবে? কোন দেশের হবে বলেন? এটা নরমাল এবং কমন সেন্সের বিষয় যে স্যার ইটালির হবে, কারণ ইটালির লোকজনের তো ইটালির ভাষাই বুঝবে, বাংলাদেশের লোকজন তো আর ইটালিয়ান ভাষা বুঝবে না, তাই না? এটা স্বাভাবিক বিষয়। তাহলে দেখেন এই একটা অ্যাকাউন্টে 1,23,000 মাসে মানুষ ভিজিট করতেছে, 1,23,000 লোকজন এইটা ভিজিট করতেছে। মনে করেন বাংলাদেশে আপনার যে কোনো দোকান আছে একটা, যেটাই বিজনেস করেন না কেন, যে কোনো বিজনেস হতে পারে, আপনার একটা দোকানে যদি মাসে 1,23,000 লোকজন আপনার দোকানে যায়, জাস্ট ভিজিট করে, আপনার কি ওখান থেকে একটা প্রোডাক্টও সেল হবে না? কি সেল হবে না? সেল হবে নাকি হবে না? আপনার বাংলাদেশে যে কোনো একটা বিজনেসের দোকান আছে, সেখানে যদি মাসে 1,23,000 লোকজন যায় আপনার দোকানে, দোকান থেকে গিয়ে একটা প্রোডাক্টও সেল হবে না? 100% সেল হবে। মনে করেন 1,23,000 জন, 1 লক্ষ, মনে করেন 1,23,000 লোকজন আপনার দোকানে গেছে, একটা প্রোডাক্টও সেল হয় নাই মনে করেন। এটা তো কোনোভাবে সম্ভব নয়, অবশ্যই একটা হইলেও হবে, এটা স্বাভাবিক বিষয়। তো মনে করেন 1,23,000 লোকজন, 1,23,000 লোকজন আপনার অ্যাকাউন্ট মানে দোকানে গেছে, একটা মনে করেন সেল হয় নাই, একটা লোকও আপনার প্রোডাক্ট নেয় নাই, তাহলে ইপিসি থেকে কত পরিমাণ রেভিনিউ আর্নিং করতেছে আপনি নিজেই চিন্তা করেন। একটা প্রোডাক্টও মনে করেন সেল হয় নাই, 20 গুণন 1,23,000 দেন কত সেন্ট হয়, কত ডলার হয় দেখুন, হিসাব করুন। ওই অফারের ইপিসি রেট অনুযায়ী হিসাব করুন কত ডলার হয়, তাহলেই বুঝতে পারবেন। তো এই ব্যক্তি যদি এইভাবে করে তাহলে আমরা কি করতে পারবো না? অবশ্যই করতে পারবো। ইনিও কিন্তু ব্লগার অ্যাকাউন্ট দিয়ে তৈরি করছে, এনার ওয়েবসাইটে ভিজিট করে দেখা, এই যে ওয়েবসাইট ক্লেম করছে, আমরা যেভাবে করে করছি। এনার ওয়েবসাইটে যাই, এই যে দেখেন এনার ওয়েবসাইটে ক্লিক করলাম, এই যে এটা হলো সেটা ব্লগার অ্যাকাউন্টে তৈরি করছে, কোনো একটা ওয়েবসাইটের টেমপ্লেট ডিজাইন কোনো কিছু নাই, ডেট টেট সবকিছু দেখা দেওয়া আছে, ফেব্রুয়ারি 18 2024 করছে। তারপর রিড মোড়ে ক্লিক করি, দেখেন এই যে এই যে আমরা যে পি লার্নিং পেজ নিয়ে সেটাই কি রকম উল্টাপাল্টা করে দেওয়া, কি তাই না? একই অফার নিয়ে কিন্তু ইনি কাজ করতেছে। এই যে এখানে আবার লিখে দিছি অর্ডার নাও, ইংলিশে লিখে দিছে, যেটা আমরা ইটালিয়ান ভাষা লিখছি, ইংলিশে আবার লিখে দিছে ইনি, মানে ইটালিয়ান আর ইংলিশ ভাষা মিক্সড করছে এই ব্যক্তি। তাহলে দেখেন এই ব্যক্তি যদি এই ওয়েবসাইটটা দিয়ে 1,23,000 মান্থলি ভিউ করতে পারে, তাহলে কি আমরা করতে পারবো না ভাই? বলেন সকলেই, কি করতে পারবো না? ইনি যদি এই ওয়েবসাইটটা দিয়ে 1,23,000 লোকজনকে ভিজিট করায়, তাহলে আমরা করতে পারবো না? একই অফার নিয়ে তো কাজ করতেছে, একই পি লার্নিং পেজেই নিছে,
একইভাবে ওয়েবসাইট তৈরি করছে, অথচ আমরা প্রিমিয়াম ভার্সন টেমপ্লেট ইউজ করছি। আবার ইনি কিন্তু ফ্রিতেও কাস্টমাইজ করতে পারে নাই, ইনি চাইলে ফ্রিতেও কাস্টমাইজ করলে ইনশাল্লাহ একটু হলেও ভালো হইতো এটা থেকে, তাই না? তো আমি জাস্ট বুঝাচ্ছি যে এই ব্যক্তি যদি করতে পারে তাহলে আপনি কেন করতে পারবেন না? আমরা তো প্রিমিয়াম ভার্সন ই কমার্স ক্যাটাগরি ওয়েবসাইট তৈরি করছি, সেখানে অ্যাড রান করছি, স্টেপ বাই একটা পেজ আসছে, সেখানে সমস্ত ভাষাগুলো ইটালিয়ান ভাষা দিয়ে করছি, ডেট টেট সবকিছু রিমুভ করছি, প্রফেশনাল লোগো ইউজ করছি, তাই না? তারপর ওয়েবসাইট ক্লেম করছি, ইউজার নেম দিছি, পিন্টারেস্টের ডিসক্রিপশন দিছি। তো এত সুন্দর করে যদি অ্যাকাউন্ট আমরা করি, তিনি তো সেভাবে করে নাই। তো তাহলে ইনি যদি ইনকাম মানে ইনি যদি এত মান্থলি হিউজ জেনারেট করতে পারে, তাহলে আমরা কেন পারবো না? আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। এটা তো একটা অ্যাকাউন্ট দেখালাম, আরো অ্যাকাউন্ট দেখাই, তাহলে বুঝতে পারবেন আরো ভালো করে। তো এখান থেকে আমি আরো দুই একটা অ্যাকাউন্ট দেখাই, এর থেকেও বড় অ্যাকাউন্ট আছে, এগুলো তো কোনো অ্যাকাউন্টই না, এর থেকেও আরো অনেক বড় বড় অ্যাকাউন্ট আছে, সেটাও আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো এখান থেকে মনে করেন আমি হচ্ছে এখান থেকে একটা অ্যাকাউন্টে যাই, এই যে ওমেন অ্যান্ড ম্যান ফিটনেস ডেটা ইটালিয়া, এটা লেখা আছে। এই যে এনার মান্থলি ভিউ কত, 4700 কে মান্থলি ভিউ, 4700 কে এনার মান্থলি ভিউ, 2 সপ্তাহ আগে হয়তো বা কাজ করতেছে। তো যাই হোক, এখান থেকে আরো একটু বড় অ্যাকাউন্টগুলো আমি আসলে আপনাদেরকে দেখাতে চাচ্ছি, যাতে করে বুঝতে পারেন যে আসলেই হচ্ছে আমরা প্রচুর পরিমাণে ট্রাফিক এখান থেকে জেনারেট করতে পারবো কিনা। তো এখান থেকে আমরা হচ্ছে একটা অ্যাকাউন্টে আমরা সার্চ করব, ট্রিবু লুসলা। ওকে, তো এই যে একটা আমি অ্যাকাউন্ট সার্চ করতেছি, ইনি ডায়েট অ্যান্ড ওয়েট লস নিয়ে কাজ করে। এই যে দেখেন, ইনি হচ্ছে হেলদি ফুড, ডায়েট অ্যান্ড ওয়েট লস সবকিছু নিয়ে কাজ করে। এনার দেখেন 2,10,000 প্লাস ফলোয়ার্স, আর ইনি ফলোইং করছে 2,000, সরি 259 ব্যক্তিকে, এবং এনার মান্থলি ভিউ 3.2 মিলিয়ন মান্থলি ভিউ, ভাবা যায়? 3.2 মিলিয়ন, 1 মিলিয়নের 10 লক্ষ, ধরলাম 3 মিলিয়ন, 30 লক্ষ লোকজন। ইনার এই অ্যাকাউন্টটা মাস, এটা কিন্তু মান্থলি ভিউ, এমন না যে বছরের ভিউ। এই যে কি লেখা, পিন্টারেস্ট বলে দিছে যে 3.2 মিলিয়ন মান্থলি ভিউ, মাসে 30 লক্ষ প্লাস, মানে 32 লক্ষ, 32 লক্ষ লোকজন এই অ্যাকাউন্টটা ভিজিট করে। তাহলে আপনি নিজে ভাবি দেখেন, এনার অ্যাকাউন্টে যে 32 লক্ষ লোকজন ভিজিট করে ভাই, তাহলে ইনি কত পরিমাণ প্রোডাক্ট সেল করতেছে নিজেই বুঝেন। কি প্রোডাক্ট সেল করতেছে না করে না, কোনটা? একটা দোকানে যদি আপনার 30 লক্ষ লোকজন বেশি আসে মাসে, মানে আপনার একটা দোকান আছে, বাংলাদেশে যে কোনো বিজনেস হতে পারে, সেখানে 30 লক্ষ লোকজনের বেশি আসলো আপনার মানে দোকানে। তো 30 লক্ষ লোকজন আপনার মানে দোকানে আসতেছে, কি আপনার কি একটা প্রোডাক্ট সেল হবে না? কি সেল হবে না? 30 লক্ষ লোকজন, যে আপনি বিজনেসে করেন না কেন, 30 লক্ষ লোকজন যদি একটা দোকানে আসে, সে কি সেল হবে কিনা বলেন? অবশ্যই 100% হবে। এবং এনার মনে করেন একটা প্রোডাক্টও সেল হলো না, তাহলে ইপিসি আপনি হিসাব করে দেখুন কত টাকা, মানে কত ডলার আর্নিং করছে, নিজেই চিন্তা করুন। তারপর দেখেন এই যে 2,10,000 ফলোয়ার, তো এটা একটা ইটালিয়ান অ্যাকাউন্ট। তো এনাকে কারা ফলো করবে? ইটালির ব্যক্তিরাই তো ফলো করবে, নাকি আপনি ফলো করবেন, কোনটা? এনাকে কে ফলো করবে বলেন? এনাকে ফলো করবে কে? ইটালির লোকজন না? কারণ এগুলো তো সব ইটালিয়ান ভাষা দিয়ে লেখা, এই যে ইটালিয়ান ভাষা দিয়ে এগুলো সব লেখা। তো এনার তাহলে তো কি করবে এরা? এনার হচ্ছে 2,10,000, আমরা কিন্তু এখান থেকে ইটালিয়ান অডিয়েন্স পেয়ে যাচ্ছি। আবার সেটাও দেখতে পারবো, এই যে দেখেন, এই ফলোয়ারে ক্লিক করি, এই যে 2,10,000, এই যে এগুলো সব ইটালিয়ান ব্যক্তি, এই যে দেখেন, ইটালিয়ান ব্যক্তি। ঠিক আছে, ইটালিয়ান ব্যক্তি পিন্টারেস্ট অ্যাকাউন্ট, আমরা এখান থেকেও ট্রাফিক জেনারেট করতে পারবো, এই যে, ঠিক আছে, এগুলো সব ইটালিয়ান ব্যক্তি, ইটালিয়ান ব্যক্তি এনাকে ফলো করছে, সেগুলো আর কি এখানে দেওয়া। তো যাই হোক, এখান থেকে কিন্তু আমরা খুঁজে খুঁজে ইটালিয়ান ট্রাফিককে আমরা বের করতে পারবো। তো এগুলো নিয়ে আমরা পরে শিখবো, আপাতত জাস্ট বুঝেন। তো তাহলে দেখেন, এনার ওয়েবসাইটে ডোমেইন হোস্টিং কিনে করছে, মানে ফ্রি তৈরি করে নাই। এত টাকা ইনকাম করে, স্বাভাবিক বিষয় ডোমেইন হোস্টিং কিনবে, তাই না? দেখেন এই যে ডোমেইন হোস্টিং .com কিন্তু আছে। তো এনার ওয়েবসাইটে একটু দেখাই, এখানে ক্লিক করি, ওয়েবসাইটে দেখি কিরকম তৈরি করছে ইনি। এই যে দেখেন, এটা হচ্ছে ওনার ডোমেইন এবং হোস্টিং তৈরি করে, মানে ডোমেইন এবং হোস্টিং এ তৈরি করা একটা ওয়েবসাইট। আচ্ছা, আমি এখান থেকে এটা কেটে দিচ্ছি, ইটালিয়ান ভাষা আসছে। ওকে, তো দেখেন এই যে ইনার ওয়েবসাইটটা আমরা একটু দেখি।
এই যে ইনি হচ্ছে ডোমেইন এবং হোস্টিং দিয়ে তৈরি করছে, যে ডট কম, ঠিক আছে। তো ডট কম ডোমেইন বা এগুলো কিনে ইনি হচ্ছে ওয়েবসাইটে তৈরি করছে। তো ইনি অনেক টাকা ইনকাম করে, ডোমেইন এবং হোস্টিং কিনে তৈরি করবে, এটা স্বাভাবিক বিষয়। তো দেখেন, ডোমেইন হোস্টিং দিয়ে করছে, এর থেকেও আরো ভালো ওয়েবসাইট তৈরি করতে পারতো ইনি চাইলে। ইনি চাইলে এর থেকে আরো ভালো অনেক সুন্দর ওয়েবসাইট তৈরি করতে পারতো, কিন্তু এনার ওয়েবসাইটে টাকা খরচ করেও ভালো করে তৈরি করতে পারেনি। আমরা যে ফ্রি ওয়েবসাইটে তৈরি করছি সেটা থেকে এটা অনেক ভালো হয়েছে। আমরা তো ফ্রি হিসেবে যদি ওই রকম টাইপের ওয়েবসাইট তৈরি করি, তাহলে এনার মতন ডোমেইন হোস্টিং কিনলে তো অবশ্যই এর থেকে আরো ভালো তৈরি করতে পারতাম, কি তাই না? আমরা যে ফ্রি ব্লগারের মাধ্যমে ই কমার্স ক্যাটাগরি টেমপ্লেট ইউজ করে যে ওয়েবসাইটটা তৈরি করছি, একটা পর একটা পেজ আছে সুন্দর করে, সেখানে গুছানো 50% ডিসকাউন্ট, তারপর লোগো টোগো হাবিজাবি সবকিছু দেওয়া। তো আমরা ফ্রিতে যদি এভাবে করতে পারি, আর ইনি ডোমেইন হোস্টিং কিনে করছে, তাহলে কি 1% হলেও আমাদের ওয়েবসাইট এনার থেকে ঠিক আছে না, সুন্দর আছে না দেখতে? ইনি ডোমেইন হোস্টিং কেনার পরে এত সুন্দর ডিজাইন করেনি, কিন্তু আমরা ফ্রিতে যতটুকু সম্ভব আমরা কিন্তু ততটুকু করছি। আর আমরা ডোমেইন হোস্টিং কিনে করলে তো আরো ভালো হইতো। যাই হোক, আশা করি সকলেই বুঝতে পারছেন। তো এই ব্যক্তিটা এই ওয়েবসাইট দিয়ে, এই পিন্টারেস্ট অ্যাকাউন্টটা দিয়ে আপনার সঙ্গে, এমন না যে অন্য কোনো দেশে দেখাচ্ছি, একই ব্যক্তি, একই অফার, একই দেশে কাজ করতেছে। আমরাও যে অফার নিয়ে কাজ করছি উনিও সেই অফার নিয়ে কাজ করতেছে। আমরা যে পি লার্নিং পেজ ইউজ করছি উনিও সেই পি লার্নিং পেজ ইউজ করছে, একইভাবে কিন্তু কাজ করতেছে, ওয়েবসাইট ক্লেম, ডিসক্রিপশন সবকিছুই না। তাহলে উনি মিলিয়ন মিলিয়ন মান্থলি হিউজ যদি করতে পারে, আমরা কি 1 লক্ষ 2 লক্ষ মান্থলি হিউ করতে পারবো না? কি পারবো কিনা বলেন? তাহলে কি এখানে প্রচুর পরিমাণে ট্রাফিক আমরা জেনারেট করতে পারবো? এটা আমার মুখের কথা নয়, এটা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাইলাম, এবং আপনি নিজে চাইলেও দেখতে পারবেন। পিন্টারেস্ট অ্যাকাউন্টে আপনার নিজের দেশে যে নাম দিয়ে খুলছেন পিন্টারেস্ট অ্যাকাউন্ট, ওটা দিয়ে সার্চ করে দেখুন আপনার মতো ওই দেশে আরো কারা কারা কাজ করতেছে, তাদের ভিজিটর্স কি রকম, তারা কিভাবে কাজ করতেছে। তো তারা যদি ট্রাফিক পায়, আমরা কেন পাবো না? আমরা তো ওয়েবসাইটে ক্লেম করছি, ইউজার নেম দিছি, প্রোফাইল ফটো দিছি, কভার ফটো দিছি, বোর্ড তৈরি করছি, পিন কিভাবে পোস্ট করতে হয় সেটা দেখছি, ওয়েবসাইট তৈরি করছি ব্লগারের মাধ্যমে, সেখানে টেমপ্লেট ইউজ করছি, অ্যাডের বিনিময়ে ওটা আমরা আর অ্যাড আমরা মনিটাইজ করছি। তাহলে ওই ব্যক্তিরা যদি আর্নিং করতে পারে, আমরা কি করতে পারবো না? সকলেই মেসেজে বলুন, আমরা কি করতে পারবো না? এত যদি মান্থলি ওনারা নিয়ে আসতে পারে, একই অফার নিয়ে কিন্তু কাজ করতেছে কে টু ম্যাসোবুলো আইটি ইটালিতে, আমরা সেটা নিয়েই কাজ করতেছি। তাহলে ওনারা যদি করতে পারে, আমরা কেন করতে পারবো না? অবশ্যই 100% আপনারাও করতে পারবেন যদি মনোযোগ সহকারে কাজ করেন তাহলে। আশা করি বুঝাতে পারছি। সকলে কি বুঝতে পারছেন আমার কথা? তো যাই হোক, এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, যে স্যার ঠিক আছে বুঝতে পারলাম, এখানে আমরা প্রচুর পরিমাণে ট্রাফিক জেনারেট করতে পারবো, কারণ বাকিরা যদি করতে পারে আমরাও করতে পারবো, কারণ ওনাদের সিস্টেমে আমরা কাজ করতেছি এবং অনেক ভালো করে কাজ করতেছি। তো স্যার, আপনি কেন পিন পোস্ট করতে নিষেধ করলেন সেটা যদি একটু বলতেন। হ্যাঁ, এখন আমি সেই কথাটাই বলবো, আমরা কেন পিন পোস্ট করব না। অবশ্যই পিন্টারেস্টে আপনি যখন পিনটা পোস্ট করবেন, তখন কিন্তু আপনার ইমপ্রেশন আসা শুরু হবে, আপনার ক্লিক আসা শুরু হবে। তো এই ইমপ্রেশন এবং ক্লিক আসা শুরু হবে, কিন্তু আপনার আর্নিংটা কিন্তু হবে না, কারণ অ্যাড কম্বো মার্কেট প্লেস আপনাকে ইউএসডি তে প্রদান করবে, কিন্তু এই পিন্টারেস্ট বা আপনি ইউরোপিয়ান কান্ট্রিতে কাজ করতেছেন, কাজেই ইউরোপ মহাদেশে আপনাকে ইউরো প্রদান করবে, বুঝতে পারছেন? পিন্টারেস্ট আপনাকে ইউরো প্রদান করবে, তো আপনার পার ক্লিকের বিনিময়ে যে একটা ইউরো পাবেন, বা প্রোডাক্টটা সেল হওয়ার বিনিময়ে যে আপনি ইউরো পাবেন, এই ইউরোটা কি লাভ দিয়ে যায় ডলারে রূপান্তরিত হবে? অ্যাড কমোতে কি অটোমেটিক হয়ে যাবে নাকি হবে এটা? আপনাকে পিন্টারেস্টে পার ক্লিকের বিনিময়ে ইউরো প্রদান করবে, যেটা আমরা বিগত ক্লাসে দেখছি, অ্যাড ম্যানেজারের ওখানে দেখছি যে ইউরোস, তাই না, ইটালির। তো এই ইউরোটা কি লাভ দিয়ে সেটা ডলার হবে? আর অ্যাড কম্বো মার্কেট প্লেসে ইউরোতে কোনো প্রদান প্রদান করবে না, কারণ এটা আন্তর্জাতিক মার্কেট প্লেস, আন্তর্জাতিক ডলার হচ্ছে প্রদান করে থাকে, মানে ডলার হচ্ছে দিয়ে থাকে। তো এই আপনার হাজার হাজার ক্লিক, হাজার হাজার ইমপ্রেশন আসা সত্ত্বেও আপনি একটা টাকা আর্নিং করতে পারবেন না, কারণ আপনার হচ্ছে এই ইউরোটা ইউএসডি তে যদি কনভার্টই না হয় তাহলে। তো কাজে আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন, অর্থাৎ এই যে পিন্টারেস্ট আপনাকে ইউরো দিচ্ছে, এই ইউরোটা কনভার্ট হয়ে কিন্তু আপনাকে ইউএসডি তে রূপান্তরিত হবে অ্যাড কম্বো মার্কেট প্লেসে। এই ইউরোটা তো আর লাভ দিয়ে গিয়ে অ্যাড কম্বোতে ইউএসডি তে রূপান্তরিত হবে না, তখন এই এপিআই কির মাধ্যমে, এই এপিআই কির মাধ্যমে এটা এক্সচেঞ্জ হবে, কনভার্ট হবে, এই ইউরোটা এক্সচেঞ্জ হয়ে বা কনভার্ট হয়ে ইউএসডি তে রূপান্তরিত হবে, এবং সেইটা তখন অ্যাড কম্বো মার্কেট প্লেসে আপনি দেখতে পারবেন। সকলে কি আমার কথা বুঝতে পারছেন? এপিআই কির মাধ্যমে এই পিন্টারেস্টে ইউরোটা কনভার্ট বা এক্সচেঞ্জ হয়ে অ্যাড কম্বোতে ডলার হিসাবে শো করবে, এবং তখন আপনি সেইটা দেখতে পারবেন। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। তো এই এপিআই কিটা আসলে কিভাবে আপডেট করবেন সেটা হলো মেইন বিষয়। তো এপিআই কিটা আমরা কিভাবে আপডেট করব? ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে মেথড
আমরা যখন অ্যাড কম্বো মার্কেট প্লেসে অ্যাড করব, তখন ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে মেথডের মাধ্যমে এই এপিআই কিটা আপডেট হবে। এগুলো তো আমি দেখাবোই। ক্লিয়ার? আমার কথা বুঝতে পারছেন কি বললাম? এপিআই কি আমরা কিভাবে আপডেট করব? যখন অ্যাড কম্বো মার্কেট প্লেসে ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে মেথড আমরা অ্যাড করব, তখন এই এপিআই কিটা আপডেট হবে এবং তখন আমরা পিন পোস্ট করব। এই জন্য আগে আপনি পিন পোস্ট করে কোনো লাভ নাই, উল্টা আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিবে। সামান্য একটা ভুলের কারণে বিগত ক্লাসে আমার অ্যাকাউন্টটা কিন্তু সাসপেন্ড করছে, আমি টেম্পোরারি মেল দিয়ে খুলছি এবং ওয়েবসাইট ক্লেম করার পরে উল্টাপাল্টা কাজ করা যাবে না। যদি করেন আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিবে খুব সুন্দর করে। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। এই জন্য অবশ্যই অ্যাড কমো মার্কেট প্লেসে আমাদেরকে ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে মেথড অ্যাড করতে হবে। তাহলে চলেন কিভাবে আমরা অ্যাড কমো মার্কেট প্লেসে ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে মেথডটা অ্যাড করব। তো আমাদেরকে অ্যাড কমো মার্কেট প্লেসে আসতে হবে। আপনারা আপনাদের অ্যাড কমো মার্কেট প্লেসে আসবেন। অ্যাড কমো মার্কেট প্লেসে এখানে এসে একেবারে সহজ কথায় ভাই আপনি আপনার অ্যাড কমো মার্কেট প্লেসে আসবেন। অ্যাড কম্বো মার্কেট প্লেসে এসে এখান থেকে ডান পাশে কি লেখা? ইউজার নেম। যে ইউজার নেম দিয়ে আপনি অ্যাড কমো মার্কেট প্লেস অ্যাকাউন্ট আমাদের কাছে অ্যাপ্রুভাল করছেন বা আপনি যে ইউজার নেমটা দিয়েছেন সেই ইউজার নেমে ক্লিক করতে হবে। আমার কথা কি বুঝতে পারছেন নাকি এখনো বুঝেন নাই? কোনটা? অ্যাড কম্বো মার্কেট প্লেসে আপনি যে ইউজার নেমটা দিয়ে অ্যাকাউন্টটা তৈরি করছেন, তো যেটা দিয়ে অ্যাপ্রুভাল পাইছেন সেই ইউজার নেমে এই যে উপরে ডান পাশে অ্যাকাউন্ট মার্কেট প্লেস লগইন করার পর এই যে ডান পাশে যে ইউজার নেমটা আছে সেই ইউজার নেমে ক্লিক করবেন। ইউজার নেমে ক্লিক করার পর অ্যাকাউন্ট সেটিংস, পেমেন্ট সেটিং, রেফারেল, নাইট মোড এবং হেল্প, তো এখান থেকে কি করব? এই পেমেন্ট সেটিংস এ ক্লিক করে দেব। ক্লিয়ার? ইউজার নেমে ক্লিক করার পর এখান থেকে পেমেন্ট সেটিংস যে অপশনটা আছে এই পেমেন্ট সেটিংস অপশনে ক্লিক করব। তাহলে দেখেন এখানে অনেকগুলো পেমেন্ট সিস্টেম গেটওয়ে মেথড আমরা দেখতে পাচ্ছি। পেনিওর, ওয়েব মানি, পেপাল, ওরিওর, প্যাক্সিয়াম, ক্যাপিটালিস্ট, ইউএসডিটি ট্রন, ইউএসডিটি ইথিলিয়াম। তো বাংলাদেশে এবং ইন্ডিয়াতে বা যে কোনো দেশে কিছু কিছু দেশে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে আপনি কোনোভাবেই লেনদেন করতে পারবেন না। এটা কি আপনারা জানেন? বাংলাদেশ, ইন্ডিয়া সহ আরো বেশ কয়েকটা অনেক রাষ্ট্র আছে যেগুলোকে সরকার কোনোভাবে পারমিশন দেয় নাই যে ক্রিপ্টোকারেন্সি ইউএসডিটি ট্রন, ইউএসডিটি ইথিলিয়াম, বিটকয়েন, ঠিক আছে, বিটিসি, প্যাক্সিপাম, ক্যাপিটালিস্ট, এগুলোর মাধ্যমে আপনি কোনোভাবেই হচ্ছে ডলার উইথড্র করতে পারবেন না, অর্থাৎ এটা ইল্লিগাল। ঠিক আছে? যদি আপনি জোর করেও এখানে অ্যাড করতে চান আপনার তো ডলার এখানে হবেই না, উল্টা আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিবে। কারণ আপনি বাংলাদেশ রিজিয়ন থেকে কিন্তু অ্যাকাউন্টটা তৈরি করছেন, বাংলাদেশ রিজিয়ন থেকে অ্যাকাউন্টটা তৈরি করছেন, তো সেক্ষেত্রে ম্যানেজার খুব সহজেই জানে এটা কোন রিজিয়নে অ্যাকাউন্ট তৈরি করে এবং সেই রিজিয়নে আসলে কোন কোন বৈধ এবং কোন কোন অবৈধ তারা কিন্তু অবশ্যই সেটা বুঝবে। তো কাজেই আমরা বাংলাদেশে কোনোভাবেই ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে অর্থাৎ ইউএসডিটি ট্রন, ইউএসডিটি ইথিলিয়াম, তারপর বিটিসি অর্থাৎ বিটকয়েন রিলেটেড কোনো ধরনের কোনো ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে লেনদেন করব না। তো এখান থেকে ওরিওর, প্যাক্সিপাম, ক্যাপিটালিস্ট এবং ইউএসডি ট্রন এই চারটার মাধ্যমে আপনি কোনোভাবে লেনদেন করতে পারবেন না। বুঝতে পারছেন কি বললাম? এই চারটার মাধ্যমে আপনি কোনোভাবে বাংলাদেশ থেকে লেনদেন করতে পারবেন না। যদি জোর করে আপনি এখানে সেট আপ করতে চান 100% আপনার সেই অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাবে। অ্যাড কমো মার্কেট প্লেস তো সাসপেন্ড হবেই, যত অ্যাকাউন্ট আছে যেখানে লিঙ্ক আপ করা আছে অ্যাড কম্বোর সঙ্গে সব অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে স্টেপ বাই স্টেপ, ধীরে ধীরে। কাজেই আমরা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে কোনোভাবেই ডলার এখানে নিয়ে আসতে পারবো না, কারণ এটা অবৈধ। তারপর তাহলে থাকে কয়টা জিনিস? তিনটা। একটা হচ্ছে পেনিওর, ওয়েব মানি এবং পেপাল। তো পেনিওর মাধ্যমে আমরা 2024 সালে লাস্টের ওই দিক পর্যন্ত আমরা এটা উইথড্র করতে পারতাম। এখন পেনিওরের সঙ্গে অ্যাডকো মার্কেট প্লেসে কোনো ধরনের কোনো স্পন্সরশিপ নাই। স্পন্সরশিপ মূলত কি আমি এটা একটু বোঝানোর চেষ্টা করি। অ্যাডকম্বো মার্কেট প্লেস একটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, আর পেনিওর হচ্ছে একটা ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে মেথড যেখানে ডলার ট্রানজাকশন হয় বা ডলার লেনদেন হয়। সকলে কি বুঝতে পারছেন আমার কথা কি বললাম? পেনিয়র হচ্ছে একটা ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে মেথড, আর অ্যাডকম্বো হচ্ছে একটা ইন্টারন্যাশনাল পেমেন্ট মানে সরি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস। মানে একটা হচ্ছে আন্তর্জাতিক মার্কেট প্লেস আর একটা ইন্টারন্যাশনাল মানে আন্তর্জাতিক হচ্ছে টাকা পয়সা লেনদেনের একটা অ্যাকাউন্ট। ঠিক আছে? একেবারে সহজ ভাষায় বুঝাইলাম। তো পেনিয়রের সঙ্গে অ্যাডকম্বো মার্কেট প্লেসে কোনো ধরনের কোনো স্পন্সরশিপ নাই। স্পন্সরশিপ মানে কি? ডিল থাকে, স্পন্সরশিপ থাকে। এই যে যেমন এখন ঈদ আসতেছে, বিভিন্ন বড় বড় কোম্পানি, লোটো কোম্পানি, বাটা কোম্পানি, অ্যাপেক্স কোম্পানি, ইজি, হাবিজাবি যত বড় বড় কোম্পানি আছে প্রত্যেকটা কোম্পানিকে স্পন্সরশিপ দেওয়া হবে। বিকাশ, নগদ বিভিন্ন দিবে। বিকাশ বলবে যে ভাই তুমি বিকাশ দিয়ে পেমেন্ট করলে 10% ক্যাশব্যাক, নগদ দিয়ে পেমেন্ট করলে বিএমডব্লিউ যেটা শুধু হাবিজাবি অনেক কিছু অফার টফার দেয়, কি তাই না? তাই না? ঈদ এবং পূজায় আমরা দেখি অনেক বড় বড় ব্র্যান্ডকে বিভিন্ন মোবাইল ব্যাংকিং থেকে শুরু করে বিভিন্ন কোম্পানি স্পন্সরশিপ দেয়, যাতে করে মানুষ ওখানে শপিং করতে গেলে সে যেন বিকাশে পেমেন্ট করে বা নগদে পেমেন্ট করলে ক্যাশব্যাকটা পায়। তো মনে করেন লোটো কোম্পানি, কি বললাম? লোটো কোম্পানি, লোটো কোম্পানি
বাংলাদেশের লোটো কোম্পানিকে তো আপনারা সকলেই চেনেন। লোটো আসলে কি করে? বিভিন্ন কাপড়-চোপড়, জুতা-মুতা, হাবিজাবি ব্র্যান্ড এগুলো হচ্ছে বিক্রি করে। লোটো মূলত একটা ব্র্যান্ড যেটা বাহিরের কান্ট্রির, তবে বাংলাদেশে বিজনেস করে। তো যাই হোক, এই যে এই লোটো কোম্পানিকে বিকাশ গিয়ে বলল যে, "ভাই আমি হচ্ছে বিকাশ থেকে আসছি। তো তুমি তো লোটো কোম্পানি। তো লোটোতে এসে তো মানুষ এখন ঈদ সামনে, পূজা সামনে। তো মানুষ তো হচ্ছে তোমার এখানে এসে শপিং করবে, তাই না? জুতা-মুজা, হাবিজাবি অনেক কিছু কিনবে। তো এই যে মানুষ তোমার কাছে কোনো একটা পণ্য কিনবে, এই পণ্যটা কি তুমি টাকা না নিয়ে মানে ক্যাশ না নিয়ে তুমি বিকাশে নিও তাদের টাকাটা। এখন লোটো কোম্পানি বলবে কি যে না, এই লোটো কোম্পানি এখন আবার বলবে কি যে কেন আমি কেন ক্যাশে নিব, মানে আমি কেন বিকাশে নিব, কারণ মানুষ তো আমাকে টাকা দিলে আমি বাধ্য ওই টাকাটা নিতে, কারণ এই টাকাটা অবশ্যই এটা সরকার পারমিশন, মানে টাকা দিলে অবশ্যই আমি তাকে পণ্য দিতে বাধ্য, এটা স্বাভাবিক বিষয়, কেন আমি বিকাশে নিব। তখন বিকাশ কোম্পানি ওই লোটো কোম্পানি বলবে যে ঠিক আছে, তুমি এই কারণেই টাকাটা নিবা বিকাশে, কারণ আমি তোমাকে ওইটার জন্য পার ট্রানজেকশনের জন্য একটা কমিশন দিব। বা মনে করেন লোটো কোম্পানি বলল, বিকাশ কোম্পানি লোটো কোম্পানিকে বলল যে ভাই তুমি বিকাশে টাকাটা নিলে আমি তোমাকে এত পার্সেন্ট কমিশন দেবো এক্সট্রা। তখন লোটো কোম্পানি মনে মনে ভাববে তাহলে তো ভালোই, ক্যাশ না নিয়ে বিকাশে নিলে আমার আরো এক্সট্রা কিছু লাভ হচ্ছে, তাই না? এখন আবার লোটো কোম্পানি আবার মনে মনে ভাববে যে মানুষ আমাকে যদি ক্যাশে দেয় তাহলে তো আমাকে নিতে হবে, তো যদি বিকাশে না দেয় তাহলে তো আমার করার কিছু নাই। তখন আবার বিকাশ কোম্পানি লোটো কোম্পানিকে বলবে যে সমস্যা নাই, মানুষ যাতে তোমাকে বিকাশে পেমেন্ট করে সেই ব্যবস্থাও আমি করব। তো বিকাশে পেমেন্ট করলে তারা 10% ক্যাশব্যাক পাবে, বা 15% বা 20% ক্যাশব্যাক পাবে। এখন মনে করেন আপনি শপিং করতে গেছেন, তো মনে করেন 2,000 টাকার বিল আসছে বা 3,000 টাকার বিল আসছে, মনে করেন 3,000 টাকার বিল আসছে, মানে লোটোতে আপনি গেছেন 3,000 টাকা জুতা টুতা কিনছেন হাবিজাবি। তো এখন এই 3,000 টাকা যদি আপনি ক্যাশে দেন তাহলে কোনো ডিসকাউন্ট পাবেন না, তবে বিকাশে দিলে 10% ক্যাশব্যাক পাবেন। তাহলে কি আপনি কি বিকাশে দিবেন নাকি ক্যাশে দিবেন, কোনটা বলেন সকলেই মেসেজে? আপনি কি বিকাশে দিবেন না ক্যাশে দিবেন? 3,000 টাকা আপনার বিল হয়েছে, টাকা দিলে ওই 3,000 টাকাই নিবে, এক টাকাও কম নিবে না। আর যদি বিকাশে যদি আপনি পেমেন্ট করেন ওই 3,000 টাকা, তাহলে আপনি ক্যাশব্যাক পাবেন 10%। 3,000 টাকা ক্যাশব্যাক কত টাকা হয়? 10%, 300 টাকার মতন। তো 300 টাকা আপনার কম হচ্ছে বিকাশে পেমেন্ট করলে। তো মানুষ কি করবে? বিকাশে পেমেন্ট করবে নাকি ওই আপনার হচ্ছে ক্যাশে পেমেন্ট করবে? অবশ্যই যারা চালাক এবং বুদ্ধিমান তারা অবশ্যই বিকাশেই করবে, কারণ সেখানে 10% ক্যাশব্যাক পাচ্ছে, তাই না? তো এই যে এখন আবার মনে মনে ভাবতে পারেন যে স্যার, তাহলে তো এতে আমরা দেখি বিকাশের লস হইলো, বিকাশ লোটো কোম্পানিকেও কমিশন দিচ্ছে, আবার যারা গ্রাহক যারা বিকাশ ইউজ করে পেমেন্ট করবে তাদেরকেও আবার ক্যাশব্যাক দিচ্ছে, তাহলে স্যার বিকাশের লাভটা আবার কোথায়? বিকাশের এখানে সব থেকে বড় লাভ কোনটা? এই যে বিকাশ শেষে ট্রানজেকশন শেষে ঈদের পর গিয়ে বাংলাদেশ ব্যাংকে বলবে এই যে দেখেন কত মানুষ আমাদেরকে বিশ্বাস করে, হাজার হাজার কোটি টাকা লেনদেন হয়েছে পুরো বাংলাদেশে, আমাকে এত হাজার কোটি টাকা লোন দেন, কি তাই না? এটা বাংলাদেশ ব্যাংকে যদি দেখায় এই ট্রানজেকশনটা, তাহলে বাংলাদেশ ব্যাংক বলবো হ্যাঁ ঠিক আছে, তাহলে তোমার যেহেতু ট্রানজেকশন করছে, নাও ধরো এত হাজার কোটি টাকা লোন। এই যে এত হাজার কোটি টাকা লোন নিয়ে তারা বিকাশ কোম্পানি আরো বিভিন্ন বিজনেস ইনভেস্ট করলো এবং আপনার থেকে ডাবল টাকা তারা তুলে নিল। বুঝতে পারছেন? স্পন্সরশিপ মূলত এইটা। অবশ্যই এখানে বিকাশ কোম্পানির বেশি প্রফিট হবে। তো সেরকম আসলে স্পন্সরশিপটা মূলত সেরকম, আমি জাস্ট বোঝানোর উদ্দেশ্যে এক্সাম্পলটা দিলাম। তো সেই ক্ষেত্রে এই পেনিওরের সঙ্গে, পেনিওর হচ্ছে একটা ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে মেথড। তো এনারা অ্যাডকম্বো মার্কেট প্লেসের মতন যতগুলো ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস আছে তাদেরকে বলে যে ভাই মানুষ তো তোমাকে দিয়ে পেমেন্ট মানে উইথড্র করবেই বা এখানে কাজ করে টাকাটা নিবে, তো তুমি আমার এই পেনিওরটা তুমি এখানে অ্যাড করে দাও, তাহলে আমারও কিছু কমিশন হবে। তখন আপনি ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে মেথডে যখন টাকা নিয়ে আসবেন সেখানে তো চার্জ কাটবে, তাই না? ওই চার্জটাই কিন্তু ওদের লাভ হবে। তো সেই ক্ষেত্রে আসলে পেনিওর অ্যাকাউন্টের সঙ্গে অ্যাড কম্বো মার্কেট প্লেসের কোনো ধরনের কোনো স্পন্সরশিপ নাই। সকলে কি আমার কথা বুঝতে পারছেন নাকি এখনো বোঝেন নাই কোনটা? অ্যাড কম্বো মার্কেট প্লেসের সঙ্গে পেনিওর কোম্পানি কোনো ধরনের কোনো স্পন্সরশিপ নাই। 2024-এর লাস্ট থেকে 2025-এর শুরুর দিক থেকে কোনো ধরনের কোনো স্পন্সরশিপ নাই। তার মানে আমরা পেনিওরের মাধ্যমে কোনো ধরনের কোনো ডলার উইথড্র করতে পারবো না। তাহলে থাকে কয়টা জিনিস? দুইটা জিনিস, একটা হচ্ছে ওয়েব মানি আর একটা হচ্ছে পেপাল। এই ওয়েব মানি এবং পেপালের মাধ্যমে যে কোনো একটা ওয়ের মাধ্যমে আমরা কিন্তু ডলারটা উইথড্র করতে পারবো। তবে অবশ্যই বাংলাদেশ থেকে আপনি ওয়েব মানি অ্যাকাউন্টটা তৈরি করতে পারবেন। বি কেয়ারফুল, আমি রিপিট, আমি আবারও বলতেছি, বাংলাদেশ থেকে আপনি ওয়েব মানি অ্যাকাউন্টটা তৈরি করতে পারবেন, কিন্তু বাংলাদেশে অ্যাকাউন্টে কোনো ধরনের কোনো হবে না। অবশ্যই ওয়েব মানি বা পেপাল আপনি যে অ্যাকাউন্টে আপনি করেন না কেন, অবশ্যই এই অ্যাকাউন্টে কিন্তু ইউএসএ, কানাডা, ইউকে তিনটা দেশের মধ্যে যে কোনো একটা দেশে ভেরিফাইড অ্যাকাউন্ট হতে হবে। কি বললাম? ওয়েব মানি এবং পেপাল যে অ্যাকাউন্টে আপনি নেন না কেন, এই তিনটা অ্যাকাউন্ট দুটা
অ্যাকাউন্ট অবশ্যই 3টা দেশের 100% ভেরিফাইড হতে হবে। ইউএসএ, কানাডা এবং ইউকে, এই 3টা দেশের ভেরিফাইড অ্যাকাউন্ট এবং 10 ডিজিট অথবা 11 ডিজিটের এসএসএন নাম্বার সহ কিন্তু আপনার প্রয়োজন হবে। দেখেন এখানে আমি একটা ওয়েব মানি অ্যাকাউন্ট ইউজ করছি, কত ইনফরমেশন, সারনেম মানে এটা আমার একটা ইউএসএ ভেরিফাইড ওয়েব মানি অ্যাকাউন্ট, এই সারনেম আমাকে দিতে হয়েছে, এটা ওয়েব মানি কোম্পানি ভেরিফিকেশনের পরে দিবে। তারপরে যে ওয়ালেট আইডি, তারপরে এই এসএসএন নাম্বার, এসএসএন নাম্বার মিনস হচ্ছে সোশ্যাল সিকিউরিটি নাম্বার। এই সোশ্যাল সিকিউরিটি নাম্বার ছাড়া আপনি কোনো মার্কেট প্লেসে ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে মেথড অ্যাড করতে পারবেন না। পেপাল বা ওয়েব মানি যে অ্যাকাউন্টে নেন না কেন অবশ্যই 3টার মধ্যে যে কোনো একটা দেশ থেকে আপনারা সংগ্রহ করবেন। ইউএস এর ক্ষেত্রে 11 ডিজিটের এসএসএন নাম্বার হয়, ইউকে এবং কানাডার ক্ষেত্রে 10 ডিজিটের এসএসএন নাম্বার হয়। এখন আপনারা মনে মনে আবার ভাবতে পারেন যে স্যার ইউএস এর কেন 11 হয় আর হচ্ছে ইউকে এবং কানাডার কেন 10 ডিজিট হয়? তো ইউএস এর অ্যাকাউন্ট সর্বশ্রেষ্ঠ অ্যাকাউন্ট এবং সব থেকে ভালো অ্যাকাউন্ট, এই জন্য সেটা 11 ডিজিট হয়, কারণ এই 11 ডিজিট এসএসএন নাম্বার দিয়ে পৃথিবীতে যতগুলো ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস আছে সবগুলোতে আপনি ডলার উইথড্র করতে পারবেন। আর কানাডা এবং ইউকে ভেরিফাইড অ্যাকাউন্টগুলো আপনি কিছু কিছু মার্কেট প্লেসে উইথড্র করতে পারবেন, অবশ্যই অ্যাড কম্বোতে উইথড্র করা যায়, তো আবার কিছু কিছু মার্কেট প্লেসে উইথড্র করা যায় না। আমার কথা কি এখন বুঝতে পারছেন কি বললাম? যে পৃথিবীর মধ্যে 3টা দেশে ভেরিফাইড অ্যাকাউন্ট আমাদেরকে সংগ্রহ করতে হবে, সেটা হতে পারে ওয়েব মানি অ্যাকাউন্ট, সেটা হতে পারে পেপাল অ্যাকাউন্ট, অবশ্যই 10 ডিজিট এবং 11 ডিজিটের এসএসএন নাম্বার থাকতে হবে। এই এসএসএন নাম্বার মানে সোশ্যাল সিকিউরিটি নাম্বার যদি না থাকে, পৃথিবীতে যতগুলো দেশ আছে, প্রায় 200-এরও অধিক দেশ আছে পৃথিবীতে, এই 200+ দেশের মধ্যে শুধুমাত্র পেপাল এবং ওয়েব মানি অফিসিয়াল ভাবে 3টা দেশেই শুধুমাত্র এই এসএসএন নাম্বার প্রোভাইড করে থাকে। এই এসএসএন নাম্বার ছাড়া আপনি মার্কেট প্লেসে কোনোভাবে ইউজ করতে পারবেন না। মার্কেট প্লেসে যে দেখেন ওয়েব মানি কমেন্ট ওয়ালেট এসএসএন নাম্বার চাইছে, তারপর পেপালের ক্ষেত্রে ওই যে এখানে এসএসএন নাম্বার চাবে, পেপাল ওয়ালেট কয়েন মানে এসএসএন নাম্বার। অবশ্যই আমরা এখান থেকে, আপনারা অবশ্যই যেখান থেকে পারেন সংগ্রহ করবেন ওয়েব মানি এবং পেপাল অ্যাকাউন্ট, যে কোনো একটা হলেই হবে, ওয়েব মানিও নিতে পারেন, পেপালও নিতে পারেন, যেটা ইচ্ছা। তবে অবশ্যই 3টা দেশের মধ্যে যে কোনো একটা দেশে ভেরিফাইড হতে হবে। বাংলাদেশ, ইন্ডিয়া, কোনো পাকিস্তান, হাবিজাবি এই সমস্ত দেশের অ্যাকাউন্ট কিন্তু হবে না, কারণ সে সমস্ত দেশে অ্যাকাউন্টের কোনো সোশ্যাল সিকিউরিটি নাম্বার থাকে না। আর সোশ্যাল সিকিউরিটি নাম্বার থাকলে, যদি না থাকে তাহলে আপনি এখানে বসাবেন কিভাবে, সেট আপ করবেন কিভাবে, এপিআই কিভাবে আপডেট করবেন? এই জন্য অবশ্যই নিজ দায়িত্বে 3টা দেশের মধ্যে যে কোনো একটা দেশে ভেরিফাইড অ্যাকাউন্ট সংগ্রহ করবেন। ইউএস এর অ্যাকাউন্টটা ভালো, এই জন্য এটা 11 ডিজিটের সমস্ত মার্কেট প্লেস ইউজ করা যায়। আর ইউকে এবং কানাডার অ্যাকাউন্ট ভেরিফাইড অ্যাকাউন্টগুলো 10 ডিজিটের এসএসএন নাম্বার হয়ে থাকে। কিছু কিছু মার্কেট প্লেস ইউজ করা যায়, কিছু কিছু মার্কেট প্লেস ইউজ করা যায় না। তো বিভিন্ন ফেসবুক পেজ, বিভিন্ন ওয়েবসাইট পেপাল বা ওয়েব মানি অ্যাকাউন্ট বিক্রি করে, আপনারা চাইলে সেখান থেকেও নিতে পারেন। আমি আবারও বলতেছি যে বিভিন্ন ফেসবুক পেজ, বিভিন্ন হচ্ছে ওয়েবসাইট এই পেপাল এবং ওয়েব মানি ইউএসএ ভেরিফাইড বা ইউকে ভেরিফাইড বা কানাডা ভেরিফাইড এই অ্যাকাউন্টগুলো সেল করে থাকে বা বিক্রি করে থাকে, আপনারা চাইলে সেখান থেকেও নিতে পারেন। তো আমি এরকম একটা ওয়েবসাইট জাস্ট দেখাই, মানে এখান থেকে যে আপনাকে নিতে হয় বিষয়টা এমন না, আমি জাস্ট দেখাচ্ছি, মানে জাস্ট বোঝানোর উদ্দেশ্যে দেখাচ্ছি। তো গুগলে গিয়ে যদি আমরা সার্চ করি, আপনারা বিভিন্ন কোম্পানি পেয়ে যাবেন তারা এগুলো বিক্রি করে। তো আমি এখানে সার্চ করলাম ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে মেথড, ঠিক আছে? ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে মেথড দিয়ে সার্চ করার পর এটা মূলত করেন একটা ওয়েবসাইট। আমি কিন্তু কোনো ধরনের কোনো স্পন্সরশিপ নেইনি এই ওয়েবসাইট থেকে যে আপনাকে বলতেছি ভাই এখান থেকে কিনেন, জাস্ট বুঝাচ্ছি। আপনাকে যে এখান থেকে নিতে হবে বিষয়টা এমন না, আপনি যেখান থেকে পারেন সেখান থেকে নিতে পারেন, নো প্রবলেম। তো যাই হোক, এখান থেকে একটা ওয়েবসাইট আমি দেখাচ্ছি, এটা জাস্ট আইডিয়া দেওয়ার জন্য। তো এখানে লেখা আছে ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট, টপ ইন্টারন্যাশনাল পেমেন্ট মেথডস, মাস্টার কার্ড, ভিসা, পেপাল, আমেরিকান এক্সপ্রেস, ম্যাস্ট্রো, বিটকয়েন, ডিসকভার নেটওয়ার্ক, ইবে, মাস্টার কার্ড, বিজনেস ক্লাব, অ্যামাজন.com, পেপাল, গুগল ওয়ালেট, জিসিবি ব্যাংক, আইডিয়া ব্যাংক, ইউনিয়ন পে। তো এগুলো হচ্ছে মাস্টার কার্ড, আসলে এনারা সেল করে থাকে। দেখতেই পাচ্ছেন পেপাল, ওয়েব মানি, ভিসা, মাস্টার কার্ড, হাবিজাবি অনেক কিছু আছে। হোয়াটস দ্য বেস্ট ইন্টারন্যাশনাল পেমেন্ট মেথড, তো এখানে পেমেন্ট মেথড পেপাল সম্পর্কে অনেক কিছু বলছে। তো যাই হোক, আমরা এখান থেকে পেমেন্ট মেথড প্রাইসটা একটু দেখবো এনাদের ওয়েবসাইটে। পেমেন্ট মেথড প্রাইজে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন এখানে আসলে কি কি পেমেন্ট মেথড আপনারা পাবেন, যেমন মাস্টার কার্ড। এই মাস্টার কার্ডটা যদি আপনি নিতে চান, যেটা ডিএনবিসির একটা ডুয়েল কারেন্সির মাস্টার কার্ড, বাহিরের কান্ট্রির একটা মাস্টার কার্ড, এটা যদি আপনি নিতে চান তাহলে এটা $42 আপনাকে পেমেন্ট করতে হবে। $42 সাথে আরো 15% ভ্যাট ইনক্লুড থাকে, ঠিক আছে? বাংলাদেশের গভর্নমেন্ট যখন আপনি ডলারে কোনো ধরনের কোনো জিনিস কিনবেন, তাহলে 15% ভ্যাট হচ্ছে সরকার নিয়ে থাকে, এটা কি সকলে জানেন? যখন বাংলাদেশে ডলার দিয়ে কোনো জিনিস পারচেস করবেন বাহিরের কান্ট্রি বা বাহিরের কোনো দেশে কোনো জিনিস যদি আপনি কিনেন, তাহলে কিন্তু সেটার জন্য ট্যাক্স নাই, মানে ভ্যাট নাই হচ্ছে 15%। 15% ভ্যাট এটা সরকার মানে গভর্নমেন্ট নিয়ে থাকে। তো যাই হোক, এই $42 তো দিতেই হবে, পাশাপাশি 15% ভ্যাট ট্যাট সব সহ বাংলাদেশ টাকায় প্রায় 4.5 থেকে 5,000 টাকার মতন পড়ে, যেটা অনেক হিউজ।
তারপর দেখেন এটা ভিসা কার্ডও এখান থেকে নিতে পারবেন। তারপর অ্যামাজন পে অর্থাৎ আইসিসিআই ব্যাংকের একটা ডুয়াল কারেন্সির ভিসা কার্ড এখান থেকে নিতে পারবেন। তারপর পেপাল ভেরিফাইড অ্যাকাউন্ট, পেপাল ভেরিফাইড অ্যাকাউন্ট যদি এখান থেকে নিতে চান $20.09, যেটা বাংলাদেশ টাকায় এবং ভ্যাট ট্যাট সবসহ প্রায় 2,500 থেকে 3,000 টাকার মধ্যে পড়বে। এটা আরো বেশি, মানে 2,500 থেকে 3,000 টাকার মতন পড়বে যদি এখান থেকে নেন তাহলে। তারপর এখান থেকে পেপাল ডেবিট কার্ড, পেপাল ডেবিট কার্ড যদি আপনি নেন $36.20 এটার দাম, এবং আরো 15% ভ্যাট ইনক্লুড হবে এটার সঙ্গে। বাংলাদেশ থেকে প্রায় 4 থেকে 4,500 টাকার মতন পড়বে। তারপর এখান থেকে দেখেন পেপাল নর্মাল ভেরিফাইড অ্যাকাউন্ট, যদি নর্মাল দেখেন পেপাল কিন্তু দুই ধরনের অ্যাকাউন্ট হয়ে থাকে, একটা ভেরিফাইড অ্যাকাউন্ট আর একটা নর্মাল ভেরিফাইড অ্যাকাউন্ট। তো যাই হোক, বাই নাও $14.73, 15% ভ্যাট ট্যাট সহ নর্মাল যে পেপাল অ্যাকাউন্ট আছে এটার দাম হচ্ছে প্রায় আপনার 1,500 থেকে 2,500 টাকা বা 2,000 টাকার প্রায় প্লাস হবে, মানে নর্মাল যেটা এটা। আর ওয়েব মানি অ্যাকাউন্টও আপনি এখান থেকে নিতে পারেন। ওয়েব মানি ভেরিফাইড অ্যাকাউন্টের দাম একটু কম, $9.32, যেটা বাংলাদেশ টাকায় হচ্ছে প্রায় 1,500 থেকে 2,000 টাকার মতন পড়বে ভ্যাট ট্যাট সবসহ আর কি। তো এই ওয়েবসাইটগুলো আসলে অনেক দাম দিয়ে রাখছে, ঠিক আছে। আসলে একটা পেমেন্ট সিস্টেম গেটওয়ে মেথড তৈরি করার জন্য এত টাকা প্রয়োজন হয় না। আর এই ওয়েবসাইটগুলো একটু বেশি করে দিয়ে রাখছে, তো বেশি করে দিবে এটা স্বাভাবিক বিষয়, কারণ এনারা বিজনেস করে। তো বিজনেসে তো অবশ্যই এনারা লাভ করবে, এটা স্বাভাবিক বিষয়, বুঝতে পারছেন। অবশ্যই পেমেন্ট গেটওয়ে মেথডগুলো তৈরি করতে আহামরি এত টাকা খরচ হয় না। তো এনারা একটু এক্সট্রা করে বেশি বেশি ডলার দিছে, কারণ এনারা হচ্ছে বিজনেস করে। তো বিজনেসে তো অবশ্যই মানুষ প্রফিট করবে, আপনি হলেও সেটাই করতেন। তো এই জন্য আর কি এখানে বেশি বেশি করে দেওয়া। তো এইরকম হাজার হাজার ওয়েবসাইট আছে, হাজার হাজার ফেসবুক পেজ আছে, যেখান থেকে আপনি পেপাল ইউএসএ ভেরিফাইড অথবা ওয়েব মানি ইউএসএ ভেরিফাইড 10 ডিজিট অথবা 11 ডিজিট এসএসএন নাম্বার সহ আপনি সংগ্রহ করতে পারবেন। অবশ্যই এটা নিজ দায়িত্বে আপনাকে নিতে হবে। বাংলাদেশে আপনি যদি এখন ব্যাংক অ্যাকাউন্ট করতে চান, তো বলেন তো বাংলাদেশে ব্যাংক অ্যাকাউন্ট করতে কি টাকা লাগে? বাংলাদেশে ব্যাংক অ্যাকাউন্ট করতে কি টাকা লাগে নাকি বলেন, নাকি ফ্রি দেয় কোনটা? বাংলাদেশে ব্যাংক অ্যাকাউন্ট করতে টাকা লাগে? বাংলাদেশে ব্যাংক অ্যাকাউন্ট করতে কি টাকা লাগে নাকি বলেন? মানে ইয়াস অর নো? ইয়াস অর নো? বাংলাদেশ ব্যাংক অ্যাকাউন্ট করতে টাকা লাগে? যদি যদি আপনার কাছে মনে হয় হ্যাঁ টাকা লাগে তাহলে ইয়েস বলবেন। আর যদি মনে হয় যে না স্যার লাগে না তাহলে নো বলবেন। তো কোনটা, বাংলাদেশে ব্যাংক অ্যাকাউন্ট করতে কি টাকা লাগে? অবশ্যই ইয়েস। হ্যাঁ, বাংলাদেশে ব্যাংক অ্যাকাউন্ট করতে অবশ্যই টাকা লাগে। যারা না বলছেন, দুই একজন হয়তো বলছেন স্যার না লাগে না, তাদের উদ্দেশ্যে বলি যে আপনি কেন বললেন না তাহলে বুঝতে পারবেন। তো বাংলাদেশে ব্যাংক অ্যাকাউন্ট করতে 100% টাকা প্রয়োজন হয়, কারণ মনে করেন আমি সিটি ব্যাংকের একটা অ্যাকাউন্ট তৈরি করব। সিটি ব্যাংকে আমি গেলাম, বললাম যে ভাই ম্যানেজার আমি একটা অ্যাকাউন্ট তৈরি করতে চাচ্ছি। তো তখন আমাকে বলবে হ্যাঁ সমস্যা নেই, তুমি অ্যাকাউন্ট তৈরি করতে পারো, তুমি এই যে এই ইনফরমেশন গুলো দাও, এনআইডি কার্ড হাবি জাবি যত ডকুমেন্ট আছে সবগুলো নিল। নেওয়ার পর আমার একটা অ্যাকাউন্ট নাম্বার দিল, অ্যাকাউন্ট নাম্বার দিয়ে বললো এই যে এটা হচ্ছে তোমার অ্যাকাউন্ট নাম্বার, এখানে গিয়ে 500 বা 1,000 টাকা জমা করো। এখন তো আর ওই দিন নাই, 500 1,000 টাকার বেশি এখন আবার জমা করতে বলে। তো যাই হোক, মনে করেন 500 বা 1,000 টাকা জমা করলাম। এই যে আমি আমার অ্যাকাউন্টে গিয়ে 1,000 টাকা জমা করলাম, সঙ্গে সঙ্গে একটা চেক বই দিল, এটার জন্য টাকা কেটে নিল, একটা ক্রেডিট কার্ড দিল, এটার জন্য টাকা কেটে নিল, আরো বিভিন্ন বছরে তো যত ফি, সিকিউরিটি ফি, কার্ড ফি, এটা ফি সেটা ফি, ক্যাশ আউট ফি, এটিএম যে টাকা তুলতেও সেটা আবার অন্য ব্যাংক থেকে। আমার একটা কার্ড মনে করেন সিটি ব্যাংকের, আমি যে এটা কোনো কারণে আমি অন্য কোনো বুথ থেকে তুলি, ওখানে আবার 10 টাকা করে কেটে নেয়, তাই না? বিভিন্ন সার্ভিস ফি তারা নিচ্ছে। তো বাংলাদেশে যেখানে নর্মাল ব্যাংক অ্যাকাউন্ট বা নর্মাল একটা ব্যাংক আপনাকে এটার জন্য টাকা নিচ্ছে অ্যাকাউন্টের জন্য, আর এটা তো একটা ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে মেথড, অবশ্যই এটা তো আপনাকে টাকা দিয়েই পারচেস করতে হবে। আশা করি আমার কথাগুলো আপনারা সকলেই বুঝতে পারছেন। যেখানে বাংলাদেশে একটা ফ্রি ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করা যায় না, 500 অথবা 1,000 টাকা আমাদেরকে জমা করতে হয়, এবং অবশ্যই এটা ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে মেথড, যেটাতে ডলার ট্রানজাকশন হবে, এটার জন্য তো অবশ্যই এটা আপনাকে নিজ দায়িত্বে কিনতে হবে। আশা করি সকলে আমার কথাগুলো বুঝতে পারছেন। তো এইগুলো বিভিন্ন ফেসবুক পেজ আছে, বিভিন্ন ধরনের বিভিন্ন ইয়া আছে, এখান থেকে আপনারা চাইলে নিতে পারেন। বিভিন্ন ফেসবুক পেজ, ওয়েবসাইট, হাবিজাবি অনেক কিছু আছে, যেখান থেকে পারেন ভাই আপনারা সেখান থেকে নিতে পারেন, নো প্রবলেম। অবশ্যই 10 ডিজিট এবং 11 ডিজিট এসএসএন নাম্বার যেন হয়, সেটা ইউএসএ, কানাডা এবং ইউকে যে দেশে অ্যাকাউন্টে হোক না কেন, সর্বদা চেষ্টা করবেন ইউএসএ অ্যাকাউন্টে নেওয়ার জন্য। ইউএসএ অ্যাকাউন্টে হলে ফাইবার অ্যাকাউন্ট, মানে এই যে পরবর্তীতে আপনার যে ফাইবার টপিক আছে, ফাইবার ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস ইউজ করতে পারবেন। তারপরে রাশিয়ান সাইট, তারপরে অ্যারেস্টাতে একটা পেমেন্ট মেথড দিয়ে কিন্তু সব জায়গায় উইথড্র করা সম্ভব, ঠিক আছে। তো যাই হোক, এই ওয়েবসাইটগুলো আসলে বেশি বেশি করে দাম দেওয়া। আপনারা চাইলে স্কাইলাইন থেকেও কিন্তু নিতে পারেন। আমরা নর্মালি ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে মেথডগুলো দেই না, তবে 39তম সরি 29 ব্যাচ মানে 30তম ব্যাচ থেকে আমাদের স্টুডেন্টদেরকে আমরা এই সাপোর্টটা দিয়ে থাকি, কারণ 1 থেকে 30টা ব্যাচে আমরা এই ফ্রি কোর্সেই এত ঝামেলা নেই না। তো 1 থেকে 30তম 29তম ব্যাচ পর্যন্ত স্টুডেন্টরা বিভিন্ন ফেসবুক পেজ
বিভিন্ন ওয়েবসাইটে টাকা দেয়। তো টাকা দেয় কিন্তু তাদের অ্যাকাউন্ট আমাদেরকে বলে যে আপনাদের মতো তো ওনারাও আমাদের স্টুডেন্ট। তো সেক্ষেত্রে ওনারা যখন ক্লাস শেষে আমি কোশ্চেন নেই তখন বলে যে স্যার আমি এই জায়গায় টাকা দিয়েছিলাম স্যার আমার অ্যাকাউন্টে এখনো দিল না। স্যার এই জায়গায় আমি টাকা দিছি অ্যাকাউন্টটা মানে টাকাটা মেরে দিছে হাবিজাবি। ঠিক আছে? তো অনেক প্রবলেম। তখন কোম্পানি ২৯টা ব্যাচের এত হাজার, হাজার স্টুডেন্টের সমস্যার কারণে আমরা স্কাইলাইনে এই সিদ্ধান্ত নেই যে আপনারা চাইলে বাহির থেকে যেখান থেকে পারেন সেখান থেকেও নিতে পারেন। নো প্রবলেম আমাদের কোনো সমস্যা নাই। আবার যদি কেউ চান স্কাইলাইন থেকে নিবেন সেটাও আপনারা নিয়ে থাকেন। তো স্কাইলাইন আইটি ইনস্টিটিউট এই ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে মেথড থেকে কোনো ধরনের কোনো প্রফিট করে না। যেইটা খরচ আমরা সেটাই নিয়ে থাকি। আপনারা আমাদের কাছে ২ ধরনের অ্যাকাউন্ট পেয়ে যাবেন। একটা হচ্ছে পেপ্যাল অ্যাকাউন্ট এবং আরেকটা হচ্ছে ওয়েব মানি অ্যাকাউন্ট। পেপ্যাল ইউএসএ ভেরিফাইড অ্যাকাউন্ট যেইটা, এটা 15% ভ্যাট সহ যদি আপনি স্কাইলাইন থেকে নিতে চান, তাহলে 15% ভ্যাট সহ বাংলাদেশ টাকায় আপনার খরচ হবে ১৮০০ থেকে ১৮০০ সরি ১৮৭৫ থেকে ১৮৯০ টাকার মতন আরকি। এটা 15% ভ্যাট সহ যেটা খরচ সেটাই। আর ওয়েব মানি ইউএসএ ভেরিফাইড অ্যাকাউন্ট যদি আপনি নিতে চান, ওয়েব মানি ইউএসএ ভেরিফাইড অ্যাকাউন্টটাও এই ১৮৭৫ থেকে ১৮৯০ টাকার মতন খরচ হবে। আর যদি ওয়েব মানি ইউকে ভেরিফাইড অ্যাকাউন্টটা নিয়ে থাকেন তাহলে এটা বাংলাদেশ টাকায় স্কাইলাইন থেকে যদি নিতে চান বাংলাদেশ টাকায় ১৫% ভ্যাট সহ আপনার খরচ হবে ১২০০ টাকা থেকে ১১৭৫ টাকার মতন। ওয়েব মানি ইউকে ভেরিফাইড অ্যাকাউন্টের দাম কম কারণ এই অ্যাকাউন্টটা যখন তখন নষ্ট হতে পারে এবং কোনো নষ্ট হলে সেটা স্কাইলাইন দায়ী থাকবে না। আর অবশ্যই আমরা শুধুমাত্র পেপাল এবং ইউএসএ ভেরিফাইড এবং ওয়েব মানি ইউএসএ ভেরিফাইড অ্যাকাউন্টগুলোর লাইফ টাইম সাপোর্ট দিয়ে থাকি। আপনার অ্যাকাউন্টের কোনো ধরনের কোনো প্রবলেম হইলে সেটা স্কাইলাইন থেকে আপনারা চাইলে ঠিক করে নিতে পারবেন। আর অবশ্যই স্কাইলাইন আইটি ইনস্টিটিউট এই ওয়েব মানি ইউএসএ বা পেপাল ইউএসএ ভেরিফাইড এই অ্যাকাউন্টগুলো আমরা কম্পিউটার সফটওয়্যার স্টোরসের মাধ্যমে করে থাকি, যেইটা আপনার নিজের নামে এবং নিজের জিমেলে এই অ্যাকাউন্টটা হবে এবং নিজে আপনি সবকিছু ইউজ করতে পারবেন এবং আপনার নিজের ফোন নাম্বার দিয়ে ভেরিফাই হবে, আপনার নিজের জিমেল দিয়ে ভেরিফাই হবে। ঠিক আছে? মানে যেটা ইচ্ছা আপনি ওই আপনার নিজের নামেই হবে আরকি। সবকিছু আপনি দেখতে পারবেন এবং অবশ্যই এই অ্যাকাউন্টগুলো তৈরি করার জন্য গভর্নমেন্ট ডকুমেন্টের প্রয়োজন হবে। এটা হতে পারে আপনার এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট। যে ডিভাইসে মানে যে ডকুমেন্টে হোক না কেন এই ডকুমেন্ট দিয়ে আপনারা চাইলে আমাদের কাছ থেকে করতে পারবেন। এবং অবশ্যই আমি এটাও কিন্তু বলে দিলাম যে ভাই আপনার যেখানে পছন্দ আপনি সেখান থেকে নিতে পারেন, নো প্রবলেম। কারণ আমরা ফ্রি কোর্সে এই ঝামেলা নেই না। তবে অবশ্যই এই অ্যাকাউন্টগুলো এমন না যে আপনি টাকা দিলেন আর অ্যাকাউন্টটা হয়ে গেল। 72 আওয়ার্স যদি স্কাইলাইন থেকে আপনি নিতে চান তাহলে 72 আওয়ার্স টাকা প্রদান করার ৭২ ঘন্টা আপনাকে সময় দিতে হবে স্কাইলাইন কোম্পানিকে। তাহলে ৭২ ঘন্টার মধ্যে অ্যাকাউন্টটা কিভাবে ভেরিফাই করবেন, এসএন নাম্বার কিভাবে আসবে না আসবে সমস্ত বিষয়গুলো আমি নিজেই আপনাদেরকে শিখাই দিব যারা স্কাইলাইন থেকে নিবে। তো আশা করি আমার কথাগুলো সকলেই বুঝতে পারছেন। যে অবশ্যই স্কাইলাইন শুধুমাত্র পেপাল ইউএসএ ভেরিফাইড অ্যাকাউন্ট, ওয়েব মানি ইউএসএ ভেরিফাইড অ্যাকাউন্ট এবং ওয়েব মানি ইউকে ভেরিফাইড অ্যাকাউন্ট যেইটা খরচ সেটা আমরা নিয়ে থাকি। যদি বলেন স্যার এখানে আপনাদের ৳১ লাভ আছে, নেভার, কোনোভাবেই না। অবশ্যই আপনি অন্য জায়গায় দেখবেন এই অ্যাকাউন্টগুলো ৩,০০০ ৳৩,৫০০ অনেক টাকা করে নিচ্ছে এবং সেই অ্যাকাউন্টগুলো ২ দিন পর নষ্ট হয়ে যাচ্ছে। তো অবশ্যই আমরা যেহেতু আপনারা আমাদের স্টুডেন্ট এবং আমাদের কাছে হাজার, হাজার বিগত ব্যাচের স্টুডেন্টরা নিচ্ছে, এটা 73 ব্যাচ এমন না এটা ৩ নাম্বার ব্যাচ। ঠিক আছে? বা ১ নাম্বার ব্যাচ। তো যাই হোক এইটা ৩০তম ব্যাচ থেকে আরকি আমরা এই সুবিধাটা করছি স্টুডেন্টদের জন্য যে তারা যদি চায় তাহলে আমাদের কাছ থেকে নিতে পারবে। আর যদি না চায় তাহলে বাইরে থেকে নিবে। নো প্রবলেম। তো যাই হোক যারা স্কাইলাইন থেকে নিতে চান আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে মেসেজের মাধ্যমে কথা বলবেন। আর অবশ্যই এমন একটা অ্যাকাউন্ট নিবেন যাতে বারবার টাকা খরচ করতে না হয়। একটা অ্যাকাউন্ট দিয়ে যেন সব মার্কেট প্লেসে আপনি ডলার উইথড্র করতে পারেন। ঠিক আছে? তো যাই হোক যারা স্কাইলাইন থেকে নিতে যাচ্ছেন অফিসিয়াল ফেসবুক পেজ স্কাইলাইন আইটি ইনস্টিটিউট এখানে আপনারা মেসেজ দিতে পারেন এবং সেখানে কথা বলতে পারেন। এবং আমি সকলের সুবিধার্থে ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে মেথডের ১৫% ভ্যাট সহ কত টাকা আসে সেটা আমি আপনাদের মুখে তো বলেই দিলাম। ৳১৮৭৫ টাকার মতন ইউএসএ অ্যাকাউন্টগুলোর আসবে। আর ইউকে অ্যাকাউন্টগুলোর হচ্ছে ওই আপনার কি বলে ১১৭৫ টাকার মতন আরকি আসবে। ১৫% ভ্যাট-ট্যাট সহ আরকি এগুলো। তো যাই হোক এটা আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেব আগামীকাল সকালে বুঝে নিবেন। এবং আপনি যেখান থেকে পারেন সেখান থেকে নিতে পারেন কোনো সমস্যা নাই। আর অবশ্যই ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে মেথড এড করে তারপরে কিন্তু আমাদেরকে পেমেন্ট সিস্টেমটা কি করতে হবে? মানে ওই পিনটা পোস্ট করতে হবে। আমার কথা কি সকলে বুঝতে পারছেন? কি বললাম? এখন এপিআই কি আপডেট হবে না? ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে মেথড কিভাবে বসাবেন? কিভাবে আপনি ভেরিফাই করবেন? কিভাবে এপিআই কি আপডেট হইলো? কিভাবে আপডেট হইলো? এপিআই কি মূলত কি? সমস্ত বিষয়গুলো আমি নিজেই দেখাই দিব আপনাদের ক্লাসে। তাহলেই বুঝতে পারবেন। তো অবশ্যই যেখান থেকে পারেন সেখান থেকে অবশ্যই ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে মেথডটা সংগ্রহ করে নেবেন। স্কাইলাইন থেকে নিতে চাইলে স্কাইলাইন অফিসিয়াল ফেসবুক পেজে মেসেজ দিবেন। সকলের সুবিধাতে আগামীকাল হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি ডিটেইলস গুলো দিয়ে দিব। ওকে। আর অবশ্যই এটা কিন্তু গভর্নমেন্ট ডকুমেন্ট লাগবে আপনার। ঠিক আছে? আপনার নিজের ছবি অথবা এনআইডি অথবা হচ্ছে
ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট অথবা জন্ম নিবন্ধন, এগুলো ছাড়া কিন্তু ভেরিফাই হবে না। যে কোনো একটা গভর্নমেন্ট ইনফরমেশন লাগবে আপনার, ঠিক আছে? বাংলাদেশে গভর্নমেন্ট যে কোনো একটা ইনফরমেশন লাগবে, যাতে করে মানুষ বুঝতে মানে তারা বুঝতে পারে যে আপনি একজন মানুষ এবং আপনি একজন বৈধ মানুষ, ঠিক আছে? তো যাই হোক, এই জন্য মানে ডকুমেন্টগুলো নিয়ে থাকি। তো যারা নিতে যাচ্ছেন ফেসবুক পেজে কথা বলবেন। তো আমি আজকে যতটুকু শিখাইছি, এতটুকু বিষয়ে যদি কারো কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে, রোল নাম্বারটা দিবেন। একজন একজন করে রোল নাম্বার ডাকবে এবং মাইক্রোফোন করে কথা বলবো, ঠিক আছে? আজকে যতটুকু শিখেছি, তাহলে আমি হোমওয়ার্কটা কি দিলাম? ক্লাস কিন্তু রেগুলার হবে, অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসে জয়েন হবেন। তাহলে আমি হোমওয়ার্কটা কি দিলাম? হোমওয়ার্কটা হচ্ছে যে পর্যন্ত শিখাইছি এই পর্যন্ত কমপ্লিট করবেন, জাস্ট পিনটা পোস্ট করবেন না। পিনটা আপনি জাস্ট এতদিন রেডি করে রাখুন এবং যে ক্লাসগুলো হয় সেই ক্লাসগুলো আপনি মনোযোগ সহকারে করুন। বুঝতে পারছেন সকলে কি বললাম? যে আপনারা হচ্ছে এখন পিনগুলো ডিজাইন করে রাখুন ক্যানভা প্রিমিয়াম ভার্সন নিয়ে। যারা ক্যানভা প্রো করেননি, এখন অ্যাক্সেস দেওয়া আছে, প্রো করে নেন। আর এখন হচ্ছে আপনি জাস্ট পিনগুলো ডিজাইন করে রাখুন। পরে পেমেন্ট সিস্টেম গেটওয়ে মেথড অ্যাড করে এপিআই কি আপডেট করে তারপর আপনি পিনগুলো পোস্ট করা শুরু করবেন। আশা করি আমি বুঝাতে পারছি। এতক্ষণ আপনারা জাস্ট ডিজাইন করুন আর ক্লাস যেগুলো হচ্ছে সেগুলো ক্লাসগুলো করতে থাকুন। ঠিক আছে? পেমেন্ট সিস্টেম অ্যাড করে তারপর আপনার পিনটা জাস্ট পোস্ট করবেন। পোস্ট করা ফাংশনটা জাস্ট পরে করবেন পেমেন্ট সিস্টেম অ্যাড করার পর। ওকে, তো যাই হোক, আশা করি সকলে বুঝতে পারছেন। কন্টিনিউ অবশ্যই ক্লাস হবে। তো আমি আজকে ক্লাসে ভিডিও রেকর্ডটা করছি, কারণ আজকে ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট ছিল। বিগত ক্লাসের তো রেকর্ড দিয়ে দিয়েছে আপনাদেরকে। তো আজকে ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট, আমাদের প্রত্যেকটা ক্লাস অনেক ইম্পর্টেন্ট হবে। এই জন্য আমি নিজে আজকে ক্লাসের সম্পূর্ণ ক্লাসের ভিডিও রেকর্ডটা করছি। এই ভিডিও রেকর্ডটা আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে? তো ভিডিও রেকর্ডটা অফ করে আমি আপনাদের কোশ্চেনগুলো নিচ্ছি। ওকে।